তাহলে আজকে পড়বো নাইজেরিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। তাহলে নাইজেরিয়া এর মধ্যে নাইজেরিয়াটা কোন ফ্যামিলির মধ্যে পড়ে? এটা হলো নাইজেরিয়াসি। এস কি আসলো রে বাবা? আচ্ছা, এটা ফ্যামিলি হলো নাইজেরিয়াসি। আর এই ফ্যামিলির মধ্যে আর কি নাইজেরিয়া ছাড়া আর কে কি আছে? অ্যাসাইটোব্যাক্টার, মরাক্সিলা এবং কিংগেলা। এর মধ্যে কিন্তু নাইজেরিয়া এবং অ্যাসাইটোব্যাক্টার এটা বেশ ডিজ করে। এখন অ্যাসাইটোব্যাক্টার অনেক ডিজ করে। তাহলে নাইজেরিয়া, এখন এই নাইজেরিয়া এটাই আমাদের আজকে পড়ার ইয়ে। নাইজেরিয়ার মধ্যে আমরা আজকে পড়বো নাইজেরিয়া গণরি পড়বো আজকে আমরা। হ্যালো, কি লাইন কাটছে নাকি? হ্যালো স্যার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে তো তোমাদের? আপনাকে দেখা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, কিন্তু তোমাদেরকে তো দেখতে পাচ্ছ না, লাইন কেটে গেল নাকি? দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার, আপনার স্লাইড দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, থাক, সমস্যা নেই। তাহলে এখন আসে, এখন এই নাইজেরিয়া একে আমরা ক্লাসিফিকেশন করবো, এটা পরীক্ষায় আসে রিটেনে। আমরা দুটো হেডলাইনে ভাগ করবো, একটা প্যাথোজেনিক স্পিসিস, আরেকটা হলো নন প্যাথোজেনিক বা নর্মাল ফ্লোরা। প্যাথোজেনিকের মধ্যে দুইটা, একটা নাইজেরিয়া গনোরি এবং নাইজেরিয়া মেনিনজাইটিস। নাইজেরিয়া মেনিনজাইটিস না, নাইজেরিয়া মেনিনজাইটিস দুইটা। আর নর্মাল ফ্লোরা হিসাবে থাকে কিছু, যেমন নাইজেরিয়া শিক্ষা, নাইজেরিয়া স্লাফ্লেভা, নাইজেরিয়া ফ্লাভাসেন্স, নাইজেরিয়া মিউকোসা এবং নাইজেরিয়া ল্যাক্টোমেকা। নাইজেরিয়া শিক্ষা, সাপ্লেভা, ফ্লেভাসেন্স, মিউকোসা এন্ড ল্যাক্টোমেকা কয়েকটা। তাহলে প্যাথোজেনিক দুইটা, আর এই যে নন প্যাথোজেনিক মানে নর্মাল ফ্লোরা হিসাবে থাকে। নন প্যাথোজেনিক হলো অনেকগুলো। এগুলোকে সবগুলো নন প্যাথোজেনিক গুলোকে একসঙ্গে আমরা বলি নাইজেরিয়া ফ্যারিনজাইটিস। কি জন্য বলা হয়? they remain as normal flora of upper respiratory tract. তোমরা অলরেডি বলছো, যখন আমরা নর্মাল ফ্লোরা পড়েছিলাম তখন একটা নাম পেয়েছো, নাইজেরিয়া ফ্যারিনজাইটিস, তাই না? পাওনি? পাইছো কি নর্মাল ফ্লোরা? জি স্যার, জি স্যার। তো সেই নাইজেরিয়া ফ্যারিনজাইটিস এই কয়েকটা মিলে নাইজেরিয়া শিক্ষা, সাপ্লেভা, ফ্লেভাসেন্স, মিউকোসা এবং ল্যাক্টোমেকা, এই কয়েকটাকে মিলে বলা হয় তোমার হলো নাইজেরিয়া ফ্যারিনজাইটিস। কি জন্য? আপার রেসপিরেটরি স্পেশালি ফ্যারিংস থাকে, এই জন্য ওখান থেকে নাম হলো নাইজেরিয়া ফ্যারিনজাইটিস। আমার তো একবারে ইসকিটা জানতেছে না স্যার, একটু রেস্ট নিলেই থেমে যাবে মনে হয় স্যার। আচ্ছা, তারপরে হলো মরফোলজি। আমরা কিভাবে প্রপার্টিস পড়বো এখন। পরীক্ষা আসে মরফোলজিক্যাল ক্যারেক্টার কি? আমরা এতদিন বললাম কক্কায়, এখন তো কক্কায় আছে, কক্কায় এতদিন বললাম নাইজেরিয়া গ্রাম পজিটিভ, তাই তো? এবং তোমার ক্লাসিফিকেশন জানছো, অল কক্কায় আর গ্রাম পজিটিভ এক্সেপ্ট কি নাইজেরিয়া গনোরি, নাইজেরিয়া এবং কি ভিলোনেলা। এখন হলো, এখন তাহলে নাইজেরিয়া গনোরি, তাহলে এটা অবশ্যই তাহলে গ্রাম নেগেটিভ। এই জন্য লেখার সময় তোমাদের এই যে স্ট্যান্ডিং ক্যারেক্টার গুলো খেয়াল থাকবে, তো এই কমন সূত্রটা অ্যাপ্লাই করবে, দেখবে যে কোনটা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ, সেটা কক্ষা বেঁচে বলতে সমস্যা হবে না। কিন্তু যখন এই ওভারঅল মনে রাখার জন্য এই জিনিসটা খেয়াল রাখবা। তারপরে এটা হলো ডিপ্লোকক্কায়। ডিপ্লোকক্কায় কেন বলা আছে? অ্যারেঞ্জড ইন পেয়ার্স, পেয়ার ফর্মে থাকে। তাহলে এর আগে আমরা ডিপ্লোকক্কা আরেকটা পেয়েছি, কোনটা পেয়েছি? আরে গতকালকে যে বললাম স্ট্রেপ্টোককাস নিউমোনি, ওটা স্ট্রেপ্টোককাস নিউমোনি স্যার, ওটা থাকে। তাহলে দুইটা হলো ডিপ্লোকক্কাই। আচ্ছা, তাহলে শেপটা হলো প্লানো কিডনি শেপড
প্লানো কনকেভ, একদিকে কনভেক্স আরেকদিকে প্লান। এগুলো ফিগার দেখাচ্ছি। আর এগুলো ইন্টারসেলুলার থাকে, ইন্টারসেলুলার লোকেশন। এবং এই দেখো স্পেল ক্যারেক্টার হলো পজেস পাইলাই অন দ্য সারফেস, অনেক পাইলাই থাকে, পাইলাই দেখাচ্ছি, ডোন্ট কন্টেন এনি ট্রু ক্যাপসুল। এই কয়টা হলো, তাহলে একটা হলো স্টার্টিং ক্যারেক্টার গ্রাম নেগেটিভ, আর অ্যারেঞ্জমেন্ট হলো এগুলো ডিপ্লোকপটাই, কি যেন দুইটা একসঙ্গে থাকে, পেয়ার ফর্ম থাকে। আচ্ছা, আর শেপ হলো কিডনি শেপ, আর সেলের ভিতরে থাকে এই জন্য হলো এগুলো ইন্টারসেলুলার লোকেশন। আর পাইলাই থাকে, স্পেল ক্যারেক্টার পাইলাই, অনেক পাইলাই থাকে। আর ফিজিওলজিক্যাল ক্যারেক্টার কি, এগুলো হলো অ্যারোবিক হতে পারে বা ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক। আর এখানে ক্যাটালিস এবং অক্সিডেজ তৈরি করে, তার মানে ক্যাটালিস পজিটিভ এবং অক্সিডেজ পজিটিভ দুটাই, তাই তো। এবং একটাই সুগারকে ফার্মেন্ট করে, সেটা হলো গ্লুকোজ, এবং গ্রো বেস্ট এট 10 to 20% কার্বন ডাইঅক্সাইড, 5 to 10% বললেও হবে। এবং তোমরা অলরেডি জানছো যে নাইট্রেট গণনা কি, এটা কি ফার্স্ট গ্যাস না নন ফার্স্ট গ্যাস? ফার্স্ট গ্যাস কয়টা? ফার্স্ট গ্যাস স্যার। কয়টা? আর কি কি আছে স্যার? 4টা ছিল স্যার, নাইজেরিয়া গোনোরিয়া, নাইজেরিয়া মেনিনজাইটিস, তারপর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। এই কয়েকটা হলো তোমার হলো ফার্স্ট গ্যাস। এবং ফার্স্ট গ্যাস অর্গানিজম গুলো, এগুলো লাগবে তোমার 5 to 10% কার্বন ডাইঅক্সাইড লাগে, এক্ষেত্রে আরেকটু বেশি লাগে 10 to 20%, তবে 5 to 10% বললেই এনাফ। আচ্ছা, তাহলে হলো এই হলো তোমার হলো ফিজিওলজিক্যাল ক্যারেক্টার। এইখানে এখন ফিগারটা দেখো তো, তাহলে এগুলো হলো কি গ্রাম পজিটিভ, তাই তো, নাকি গ্রাম নেগেটিভ? গ্রাম নেগেটিভ। নেগেটিভ। এবং এটা এগুলো দেখো তোমার হলো কিডনি শেপ, শেপটা কেমন দেখো, কিডনি শেপ দুইটা একসঙ্গে আছে। হ্যাঁ, এটা এই ডিপ্লোকক্কাই এই দেখো এখানে মাঝখানে দুইটা একসঙ্গে মুখোমুখি আছে। হ্যাঁ, একদিকে প্লান আরেকদিকে কনকেভ, এই জন্য বলা হয় প্লান ও কনকেভ। আচ্ছা, তারপরে এগুলো দেখো আবার এই যে উপরে এগুলো দেখো পাইলাই, অনেক অসংখ্য পাইলাই, দেখছো এই যে দড়ির মতো, এগুলো কি দাড়ি, এগুলো কি দাড়ি, এগুলো হলো পাইলাই, অসংখ্য পাইলাই থাকে। এবং পাইলাইয়ের গুরুত্বপূর্ণ কাজ আছে, এই জন্য তো দেখার উদ্দেশ্য, এটা অন্য অর্গানিজম এত থাকে না, এইটাই তোমার ভালো করে খেয়াল রাখো যে পাইলাই ভরে গেছে একবারে, খালি পাইলাই আর পাইলাই, খালি না সব দিকে। হ্যাঁ, এখন তাহলে পাইলাই, তারপরে ইন্টারসেলুলার থাকে। হ্যাঁ, এই তো। আর তোমার বায়োকেমিক্যাল প্রপার্টিস কি বা ফিজিওলজি কি, যে ক্যাটালিস পজিটিভ এবং অক্সিডেজ পজিটিভ, মানে ক্যাটালিস এনজাইম তৈরি করে এবং অক্সিডেজ এটাও তৈরি করে। আরেকটা হলো কি তোমার হলো গ্লুকোজকে ফার্মেন্ট করে তারা, এবং তাদের আরেকটা লাগে কি 5 to 10% কার্বন ডাইঅক্সাইড লাগে ফর বেটার গ্রো। এই কয়েকটা হলো ক্যারেক্টার। এখন আমরা আসবো আর ভিরুলেন্সি ফিগারটা, ভিরুলেন্সি ফ্যাক্টর কি কি আছে, এটা কিন্তু তোমার রিটেনে আসে। কিন্তু ভিরুলেন্সি ফ্যাক্টরকে আরেকটা বলতে হয় ডিটারমিনেন্ট অফ প্যাথোলজি, এই প্যাথোজেনেসিস, এই রোগ যে ডিজিজ করে কোন কোন ফ্যাক্টরের মাধ্যমে ডিজিজ করে। এটা হলো ভিরুলেন্সি ফ্যাক্টর। একটা পাইলাই, 2 নম্বর আউটার মেমব্রেন প্রোটিন, এর মধ্যে হলো পোর প্রোটিন, ওপা প্রোটিন এবং আরএমপি রিডাকশন মডিফাইবল প্রোটিন। তারপর লস লাইপো অলিগোস্যাকারাইড, ইমিউনোগ্লোবুলিন A1 প্রোটিয়েস, এবং তারপর হলো ট্রান্সফেরিন এন্ড হিমোগ্লোবিন বাইন্ডিং প্রোটিন। এই কয়েকটা হলো তোমার হলো ফ্যাক্টর। এখন পাইলাই ওর কাজ অলরেডি জানো, পাইলাইয়ের কাজ কি? অ্যাটাচমেন্ট স্যার। অ্যাডহেশন স্যার। অ্যাটাচমেন্ট বা অ্যাডহেশন একই জিনিসই। তাহলে অ্যাটাচমেন্ট করে একটা সেলের সঙ্গে, প্রথম যখন ঢুকবে তখন প্যাথোজেনেসিসের একটা সত্য, তাকে আগেই তোমার অ্যাটাচমেন্ট করতে হবে, অ্যাটাচমেন্ট না করলে ওয়াশ আউট হয়ে চলে যাবে, তাই তো। ওই জন্য তাকে, এই জন্য অ্যাটাচমেন্ট করার জন্য আমাদের আছে হলো পাইলাই
সেখানে তারা হর্স সেল সার্ভের সঙ্গে পাইলাই অ্যাটাচমেন্ট করবে। এই জন্য দে মেড অ্যাটাচমেন্ট টু হর্স সেল সার্ভিস। আর এই ক্ষেত্রে আরেকটা তোমার বলতে পারো, খেয়াল রাখতে বলবো, না পারলে বলবো না, দে আর অ্যান্টিফ্যাগোসাইটিক। এই যে তোমার অর্গানিজম প্রবেশ করবে তখন এই যে ফ্যাগোসাইটিক সেল এখানে নিউট্রোফিল তাকে ইনগালফ করার চেষ্টা করবে, বুঝছো? কিন্তু এগুলো এই যে তোমার এই অনেকগুলো তো পাইলে আছে, এই পাইলাই করবে কি, তাকে ফ্যাগোসাইট করতে দেবে না, বাধা দেবে। ওই জন্য বলা হয় ফ্যাগোসাইটিক, অ্যান্টিফ্যাগোসাইটিক। এটা তারপরে এখন নিচের গুলো এখন আমরা পড়ি। কোনটা কোথায় থাকে দেখো, এটা তো গ্রাম নেগেটিভ যেত। গ্রাম নেগেটিভের অর্গানিজম তোমার তো অলরেডি জানছো, প্রথম ভিতর থাকে তোমার কি সাইটোপ্লাজম, তাই তো? সাইটোপ্লাজম তাকে ঘিরে থাকবে কি সেল মেমব্রেন। সাইটোপ্লাজম মেমব্রেন বা সেল মেমব্রেন। তারপর থাকে তোমার হলো পেপটাইডোগ্লাইকান থাকে, এবং পেপটাইডোগ্লাইকান থিন হয়, তাই না? আর গ্রাম পজিটিভ থিক ছিল। পেপটাইডোগ্লাইকান পরে তারপরে তোমার হলো এরপরের এটা হলো আউটার মেমব্রেন, তাই তো? আউটার মেমব্রেন গ্রাম পজিটিভ থাকে না, এবং আউটার মেমব্রেন এবং এই পেপটাইডোগ্লাইকান এর ভিতরে যে স্পেস এটাকে বলা হয় পেরিপ্লাজমিক স্পেস, তাই না? এখন এখানে প্রোটিন কি কি আছে দেখো। এই আউটার মেমব্রেনের প্রোটিন অলরেডি আমরা পড়লাম কি, এই পোর প্রোটিন, ওপা প্রোটিন এবং আরএমপি প্রোটিন। আর এই যেটা হলো পাইলাসটা সাইটোপ্লাজমিক মেমব্রেন থেকে তৈরি হয়, তাই না? তাই তো? আর হলো পেপটাইডোগ্লাইকানে তোমার কি কি থাকে সেটা তো অলরেডি তোমার জানছো, এই যে অলিগোস্যাকারাইড, লিপিডে থাকে এগুলো। এখন এইটুকু জানে রাখো, এরপরে আমরা আরো বলতেছি। এটা মানুষ কেটে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা পাইলারের কাজ পড়লাম, এরপরে পড়ব হলো আউটার মেমব্রেন প্রোটিন। আউটার মেমব্রেন প্রোটিন তো অলরেডি আমরা জানছি, পোর প্রোটিন, ওটার আরেকটা নাম হলো পরেন প্রোটিন, তারপর হলো ওপা প্রোটিন বা ওপাসিটি প্রোটিন, আরেকটা হলো আরএমপি প্রোটিন বা রিডাকশন মডিফাইবল প্রোটিন। আচ্ছা, আমরা প্রথম এই যে আউটার মেমব্রেনের মধ্যে এই যে ওপা প্রোটিনটা এটা করি, এটারও কাজ তোমার অ্যাটাচমেন্ট করা সেল সার্ভারের সঙ্গে, ঠিক আছে? ওপাসিটি প্রোটিন made its firm attachment to epithelial cells and subsequent invasion into cells. এটার কাজ তোমার সেলের সঙ্গে বাইন্ড করা, ওপাসিটি প্রোটিন। আর এই যে আরএমপি রিডাকশন মডিফাইবল প্রোটিন, এর কাজ হলো প্রোটেক্টস আদার সারফেস অ্যান্টিজেন ফ্রম ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবডিজ, অ্যান্টিবডি থেকে তোমার এই যে অর্গানিজম রক্ষা করবে। এখন আসলে তোমার পরেন প্রোটিন, এটার কাজ কি? এটা তো তোমার হলো সেলটা, একটা অর্গানিজম যখন আমাদের বডিতে প্রবেশ করবে তখন কি ফ্যাগোসাইটিক সেল, এখানে কোনটা আসবে, নিউট্রোফিল তাকে ইনগালফ করবে, তাই তো? ইনগালফ করে মারে কি হবে ফ্যাগোসাইটিক সেল, প্রথম তো একটা তাকে ইনগালফ করলো, তারপরে তোমার ফুড ভ্যাকুল দেবে, তাই তো? হ্যাঁ, ওটাকে তো কি বলা হয়, ফ্যাগোসম। ফ্যাগোসম তারপর তোমার কার সঙ্গে ফিউশন হয়, লাইসোজোমের সাথে তৈরি হলো কি, ফ্যাগোলাইসোজোম ফর্ম করবে। তারপর লাইসোজোম কি করবে, তার এনজাইমগুলো ডিসচার্জ করবে এবং ওই অর্গানকে মেরে ফেলবে, তাই তো? এখন এইখানে যে পরেন প্রোটিনটা করে কি, এই ফ্যাগোলাইসোজোম ফিউশন হইতে দেবে না। ফ্যাগোসম তৈরি হলো ঠিক আছে, কিন্তু লাইসোজোমের সঙ্গে দুটাকে একসঙ্গে হইতে দেবে না, যার ফলে সে ওই সেলের ভিতরে সেল ওই নিউট্রোফিল খাইলেও তাকে সহজে মারতে পারে না, যার ফলে সে নিজেকে রক্ষা করতেছে, ঠিক আছে? তাহলে প্রিভেন্টস phagolysosomal fusion following phagocytosis and thereby promotes intracellular survival. সেলের ভিতরে তারা এইভাবে তারা বেঁচে থাকে। আরেকটা হলো it forms pores in the surface through which some nutrients enter into the cell. তার নিজের ওই সেল সারফেসে তারা কিছু পোর তৈরি করে এই ফরেন প্রোটিনের মাধ্যমে। হ্যাঁ, পোর তৈরি করে কি করবে, যে সেলের মধ্যে থাকলো সেই সেল থেকে খাবার সে আপটেক করবে, ঠিক আছে? তারপর হলো লাইপো অলিগোস্যাকারাইড।
আমরা সাধারণত এ পর্যন্ত আমরা পড়েছি কি লাইপোপলিস্যাকারাইড পড়ছি, তাই না? গ্রাম নেগেটিভ আউটার মানে কি ছিল? লাইপোপলিস্যাকারাইড কি ছিল? লাইপোপলিস্যাকারাইড ছিল না? হ্যাঁ, জি স্যার, জি স্যার। এইখানে এক্সেপশন, এইখানে লাইপোপলিস্যাকারাইড এটা থাকবে না, এখানে থাকবে লাইপো অলিগোস্যাকারাইড। এটাই এক্সেপশন একমাত্র। এই যে লস বলা আছে লাইপো অলিগোস্যাকারাইড। এটি লাইপোপলিস্যাকারাইডের কাজ কি ছিল? টক্সিসিটি তৈরি করে, তাই না? এবং লাইপোপলিস্যাকারাইডের কোন অংশটা তোমার কত লিপিডে? এখানেও লিপিডে করবে, কিন্তু এটা হলো এই লাইপোপলিস্যাকারাইড, এটাই তোমার এনজাইম করবে। ইট ইজ রেসপন্সিবল ফর টক্সিসিটি ইন কনজুগেটিভ ইনফেকশন। আরেকটা হলো কি ইমিউনোগ্লোবুলিন A1 প্রোটিয়েস। It breaks down and inactivates immunoglobulin A1 protease in mucosa. As a result, pyroglycogen can attach the mucosal cells. তোমরা অলরেডি জানো যে ফাস্টিডিয়াস অর্গানিজম তোমার লোকাল হোস্ট ডিভাইস কোন এনজাইম অ্যান্টিবডি দেয়? আইজিএ স্যার। আইজিএ। এখন আইজিএ থাকে কোথায়? তোমার লোকাল ইমিউনিটি বলতে তোমার যেটা স্যার যে কোনো স্যার মানে যে কোনো ফ্লুইড জাতীয় জিনিসই থাকে স্যার আইজিএ। জেন্টাল ট্রাক্ট এগুলোতে থাকে, ফ্লুইড থাকে। এখন এই যে মনে করো রেসপিরেটরি ট্রাক্ট বা জেন্টাল ট্রাক্ট এখানে থাকে, যদি জিআই ট্রাক্ট থাকে, তাহলে ওই যে সেখানে লোকাল ইমিউনিটি দিচ্ছে। এখন এই ফাস্টিডিয়াস অর্গানিজম এই কয়েকটা করে কি ওই আইজিএ1 প্রোটিয়েজ তৈরি করে। প্রোটিয়েজ করবে তখন আইজিএ কে ভেঙে দিবে, যাবে তোমার তখন তারপর সেলের সঙ্গে বাইন্ড করবে তোমার পাইলাই। তারপরে আরেকটা তৈরি হবে ট্রান্সফেরিন, ল্যাক্টোফেরিন এন্ড হিমোগ্লোবিন বাইন্ডিং প্রোটিন। এগুলোর মাধ্যমে তারা আয়রন আপটেক করে, নিজের নিউট্রিশন হিসেবে তারা নেবে, আয়রন আপটেক করে। অ্যাকুইজিশন অফ ইউরিন আয়রন mediated through transferrin, তারপর ল্যাক্টোফেরিন এন্ড হিমোগ্লোবিন বাইন্ডিং প্রোটিন। হ্যাঁ, এখন মনে রাখবা কি হবে, মনে এখন এখানে তোমার কি হবে রাখবা। প্রথম মনে করো সেল প্রবেশ করলো, তাই তো? সেলটা প্রবেশ করলো, হ্যাঁ, প্রবেশ করার পরে তাকে সে নিজেকে রক্ষা করবে কিভাবে? আগে নিজেকে তো বাঁচা যাবে নাকি? জি স্যার। বাঁচা যাবে কিভাবে? অ্যাটাচমেন্টের মাধ্যমে। একটা তোমার হলো একটা মানে তোমার লোকাল ইমিউনিটি ওখানে আছে আইজি, ওটাকে ভেঙে যেতে হবে। ভেঙে দেবে কি? বাই প্রোটেকশন আইজিএ1 প্রোটিয়েজ। আইজিএ কে ভেঙে দিল। তারপর সে কি করবে? বাইন্ডিং করবে, তাই তো? বাইন্ডিং করবে কার মাধ্যমে? পাইলাইয়ের মাধ্যমে বাইন্ড করবে। আর ওপাসিটি প্রোটিন। আর একটা হলো ওপাসিটি প্রোটিনের মাধ্যমে বাইন্ড করলো। তারপরে সে আবার আরো নিজেকে রক্ষা করবে কিভাবে? পাইলাই দ্বারা রক্ষা করবে। আরেকটা হলো ওই তোমার পোর প্রোটিন, এটার মাধ্যমে এবার সে নিজেকে রক্ষা করবে। পোর প্রোটিন কি করবে? ব্যাকটেরিয়াল সারফেসে ফ্যাগোলাইজেশন ফিউশন, তাই তো? ফ্যাগোলাইজেশন ফিউশন করতেছে না, প্রিভেন্ট ফ্যাগোলাইজেশন ফিউশন করতেছে, তারপর এইভাবে সে নিজেকে রক্ষা করতেছে, তাই তো? তারপর আরএমডি প্রোটিন রক্ষা করতেছে কি? অ্যান্টিবডি যেগুলো আছে সেগুলো তাকে কাজ করতে পারবে না, এভাবে রক্ষা করলো। তারপর সে আবার নিজের নিউট্রিশন নেবে কি হবে? নিউট্রিশন ধরো পোর প্রোটিনের মাধ্যমে। এই ফরেন প্রোটিন, এটা তোমার নিজের সেল সার্ভিসে তোমার পোর তৈরি করে হোস্ট সেল থেকে সে নিউট্রিশন আপটেক করবে। আর কিভাবে সে নিউট্রিশন নেবে? ওই তোমার কিছু ইয়ে আছে তোমার হলো ওই যে ট্রান্সফারিন, ল্যাক্টোফেরিন, হিমোগ্লোবিন বাইন্ডিং প্রোটিন, এগুলোর মাধ্যমে তারা আয়রন আপটেক করবে। আর গণকাল টক্সিসিটি হয় কার জন্য? তোমার লাইপো অলিগোস্যাকারাইড লস। হ্যাঁ, ঠিক আছে, তাহলে খেয়াল থাকবে এখন নাকি? জি স্যার, থাকবে স্যার। জি স্যার। তাহলে এইভাবে তোমার খেয়াল রাখবা। তাহলে প্রথম প্রবেশ করলো সেলে প্রবেশ করার পর প্রথম সে বাইরে সে তাহলে কি করবে? প্রথম সে লোকাল ইমিউনিটিকে সে ভেঙে দেবে বাই প্রোটেকশন আইজিএ1 প্রোটিয়েজ। এটা কি করলো? আইজিএ কে ভেঙে দিল, লোকাল ইমিউনিটি ভেঙে গেল। তারপর সে বাইন্ডিং করবে
সেল মিউকোজার সঙ্গে ধরো পাইলাই, আরেকটার সঙ্গে আরেকটার মাধ্যমে বাইন্ড করতে পারে কোনটা? ওপা। ওপা প্রোটিন। এই দুটোর মাধ্যমে তারা বাইন্ডিং করতেছে। এখন এই সময় তোমার ওই যে হোস্টেল তোমার ইয়ে আসবে, অ্যান্টিবডি আসবে, ফ্যাগোসাইটিক সেল আসবে, সেখান থেকে তাহলে তারা তাকে নিজেকে রক্ষা করবে কিভাবে করবে? একটা হলো তোমার আরএমপি। পাইলাইয়ের মাধ্যমে তোমার করতেছি, আরএমপির মাধ্যমে করবে। হ্যাঁ, আরএমপি হলো অ্যান্টিবডি থেকে রক্ষা করবে, তাই তো? আর প্রোটিন এর মাধ্যমে সে নিজেকে রক্ষা করতেছে। হ্যাঁ, এই প্রিভেনশন। তারপরে সে এখন খাবার নিবে কিভাবে? বেঁচে থাকলো, তাই তো? খাবার নিবে শিখছে কিভাবে? বাই তোমার হলো এই কোনটা প্রোটিন। এটা পোর তৈরি করে নিউট্রিশন হোস্ট থেকে হোস্ট নিউট্রিশনটাকে সে নিজেকে আপটেক করবে। আর করতে পারে সে ওই হিমোগ্লোবিন বাইন্ডিং প্রোটিন, তারপর হলো ট্রান্সফারিন, ল্যাক্টোফারিন, এগুলোর মাধ্যমে সে আয়রন আপটেক করবে। আর গনোজাল টক্সিসিটি কারণ হয় তোমার লস লাইপো অলিগোস্যাকারাইড। তাহলে অন্য সবগুলোতে বলছিলাম লাইপো পলিস্যাকারাইড, কিন্তু এখানে বলবো লাইপো অলিগোস্যাকারাইড। এইটা তোমাদের ভাইভাতে আমার ধরি না, কিন্তু রিটেনে অবশ্যই এটা আসে, ভালো করে নেবে। তাহলে এইভাবে সিকোয়েন্স পড়ে বুঝে পড়বা সবসময়, হ্যাঁ, খেয়াল থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ফিগার দেখো, এটা কি আগে বললাম কিডনি শেপ, দুটা পিয়ার ফর্মে থাকে, তাই না? দুটা পিয়ার ফর্মে থাকে এবং এইদিকে প্লান, এদিকে কনকেভ, এই জন্য প্লান ও কনকেভ বলা হচ্ছে। তারপরে এখানে এখন তোমার এই যে স্ট্রাকচার গুলো দেখো, তোমার হলো আউটার মেমব্রেনে কি আছে? এই পোর প্রোটিন আছে, এই পোর প্রোটিন আছে, ওপা প্রোটিন আছে, তারপর আরএমপি এখানে দেখানো হয়নি। তারপরে টক্সিন কোনটা করে? লস লাইপোলিসাকারাইড। আর এই পাইলে আছে, এটা কি করতে? অ্যাডারেন্স করতেছে। আর ফরেন প্রোটিনটা দেখো, এই যে নিজের সেলে কি পোর তৈরি করছে, তাই তো? আর ওপা প্রোটিনটা কি করতেছে? বাইন্ডিং করছে, তাই না? অ্যাডারেন্স করছে। আর ক্যাপসুল স্পষ্ট ক্যাপসুল থাকে না, মাইক্রো ক্যাপসুল থাকে। এই মাইক্রো ক্যাপসুল থাকে এখানে। আর এই যে এগুলো হলো তোমার হলো, এটা ডিজিজ কি করে? গনোরিয়া। তাহলে এটা গনোরিয়া, এই জন্য নাইজেরিয়া গনোরিয়ার আরেকটা নাম কি? গনোকক্কাই, ঠিক আছে? হ্যালো, জি স্যার। জি স্যার। স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, ওটার আরেকটা নাম কি? নিউমোকক্কাই। নিউমোকক্কাই। নিউমো মানে লাংস, তাই না? লাংস তারা ইনফেকশন করে মেইনলি, এবং নিউমোনিয়া করে, ওই জন্য সেখান থেকে নাম হলো নিউমোকক্কাই। আর নাইজেরিয়া মেনিনজাইটিস, ওটার আরেকটা নাম কি? মেনিনগোকক্কাই। মেনিনগোকক্কাই, যেটা ওটা মেইনলি মেনিনজাইটিস করে, ওই জন্য আমরা মেনিনগোকক্কাই। তাহলে এটা ডিজিজ করে গনোরিয়া, শুধু এইটুকু জানি রাখো। এখন গনোরিয়া কিভাবে করে? মোড অফ ট্রান্সমিশন, এই যে গনোকক্কাইয়ের মোড অফ ট্রান্সমিশন থেকে মেইনলি হলো সেক্সুয়াল ইন্টারকোর্স, ইউজুয়ালি ট্রান্সমিট সেক্সুয়ালি, ঠিক আছে? আর ইন কেস অফ পারভার্টেড পারসন ওরাল সেক্সের মাধ্যমে হতে পারে, সেটা হবে গনোকক্কাল ফ্যারিঞ্জাইটিস। আর নিউবর্ন এও ইনফেক্টেড হতে পারে। কখন? মা যদি তোমার ইনফেক্টেড হয়, তখন নর্মাল ডেলিভারি যদি হয়, হ্যাঁ, এটা কিন্তু প্লাসেন্টার মাধ্যমে পারবে না। নর্মাল ডেলিভারি যখন হয়, যেহেতু বার্থ ক্যানেল সেখানে আসছে, তাই তো? তাহলে বার্থ ক্যানেল থাকার জন্য কি সে বাচ্চাটা কি কন্টামিনেটেড হবে, তাই না? কন্টামিনেটেড হলেই তখন তার বেশ করে প্রথমে যে চোখকে তারা এফেক্ট করে, এবং তখন তোমার হলো কনজাংটিভাইটিস হয় বাচ্চার, সেটাকে বলা হয় অপথালমিয়া নিওনেটোরাম, ঠিক আছে? আর ইনকিউবেশন পিরিয়ড 2 to 8 days। তাহলে এই মোড অফ ট্রান্সমিশনটা বুঝলা তো? তাহলে সেক্সুয়াল ইন্টারকোর্স একটা মেইনলি ইউজুয়ালি ট্রান্সসেক্সুয়ালি, তারপর ওরাল সেক্স ইন কেস অফ তোমার পারভার্টেড পারসন, এখানে হয় গনোকল ফ্যারিঞ্জাইটিস, গনোকল থ্রোট, এগুলো হবে। আর নিউবর্ন হতে পারে ইনফেক্টেড ডিউরিং বার্থ, তখন হবে অপথালমিয়া নিওনেটোরাম। তাহলে এই 3 ভাবে তোমার বডিতে
প্রবেশ করবে। এখন আমরা পড়বো প্যাথোজেনেসিস। এখন অলরেডি আমরা কিন্তু ওই যে মোড অফ ট্রান্সমিশন ওটা যদি আমরা বলতে থাকি, তাহলে ওইখান থেকে ধরো তাহলে পোর্টাল অফ এন্ট্রি কোন দিক দিয়ে তাহলে প্রবেশ করতেছে, তাহলে সেক্সুয়ালি যদি আসে তাহলে তোমার হলো একটা হলো ইউরোথ্রাম পেরিথ্রাল ডাক্ট অফ বোথ সেক্স, সার্ভিসের মাধ্যমে আসতে পারে। আর একটা হলো রেকটাল মিউকোসা, সেটা পারভার্ট পার্সনের ক্ষেত্রে, আর নিউবর্ন কনজাংটিভার মাধ্যমে এইগুলো প্রবেশ করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন প্রবেশ করলো, করার পরে কি নাইট্রিক গনোরিয়া adhere to mucosal surface of urethra in case of male and androcervix in case of female with the help of pili। এই নাইট্রিক গনোরিয়া এই যে এগুলো রুটে প্রবেশ করলো, করার পরে তারা ইউরেথ্রা, বেশ করে মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে হয়, বেশ করে মেলের ক্ষেত্রে ইউরেথ্রার সঙ্গে তারা বাইন্ড করে, হ্যাঁ, with the help of pili। আর ফিমেলের ক্ষেত্রে ইউজুয়ালি তারা অ্যান্ড্রোসার্ভিক্সের সঙ্গে বাইন্ড করে। ঠিক আছে, ওখানে বাইন্ড করলো, বাইন্ড করার পরে দেখো এখানে ইন্টারেস্টিং ঘটনা দেখো, ইনফেকশন মে এস্টাবলিশড উইদিন 1 hour অফ ইনফেকশন। 1 ঘন্টার মধ্যে ইনফেকশন মোটামুটি একটা হয়ে গেল। তারপরে সেগুলো আবার তোমার আরো সেলের ভিতরে যাবে, সাব এপিডাল স্পেসে যাবে অন দা 3rd ডে। তৃতীয় দিনেই 3rd ডে চলে গেল। ঠিক আছে, এখন 3rd ডে ওখানে যখন চলে গেল, তখন কি হবে, আমাদের সেনাবাহিনী ফ্যাগোসাইটিক সেল আছে, এখানে যাবে নিউট্রোফিল, নিউট্রোফিল সেখানে যাবে এবং ইনফ্লামেশন হবে। এবং নিউট্রোফিল কি করবে, তাকে ইনগাল করবে, করে কি তাকে মেরে ফেলার চেষ্টা করবে, তাই তো? কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তার নিউট্রোফিল তাকে ইনগাল করলেও কিন্তু মারতে পারে না। কি যেন মারতে পারে না, কি যেন অলরেডি আমরা জানছি, ওই যে পরপটিন লোভা প্রোটিন এগুলো জানছি, মারতে পারে না। উপরন্ত নিউট্রোফিল তো মারা যাবে, তখন নিউট্রোফিল থেকে কি পাস সেল লাগবে, তাই তো? এবং ওইখানে তোমার হয় মাইক্রো অ্যাক্সেস তৈরি হয়, ছোট ছোট অ্যাক্সেস তৈরি হয়, এবং অনেকগুলো মাইক্রো অ্যাক্সেস তৈরি যখন হয়ে গেল, তখন হবে তোমার সিস্ট তৈরি হয় ওখানে। এবং এই মাইক্রো অ্যাক্সেস এবং সিস্ট যখন তোমার টাইম টু টাইম রাপচার হবে, তখন তোমার ডিসচার্জ পাস হবে, ধরো ইউরেথ্রা। ঠিক আছে, এখন এই ডিসচার্জটা তোমার, আর তাহলে এইটুকু তাহলে আমরা এখানে দেখো পড়ি আগে, ঠিক আছে, দেখো তাহলে তারা প্রবেশ করলো সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে মেইনলি। এছাড়া বাচ্চা ইনফেক্ট হতে পারে ডিউরিং ডেলিভারি, আর পারভার্টেড পার্সনের ক্ষেত্রে রেকটাল মিউকোসা আসতে পারে, রেকটাল বা তোমার এই যে মাউথ ফ্যারিংস। এখন এখানে আমি সেক্সুয়াল কন্ট্যাক্টেই ধরি, এরা এন্ট্রি করলো, করে কি বাইন্ডিং করবে কার সঙ্গে, ইন কেস অফ মেল ইউরেথ্রা, আর ইন কেস অফ ফিমেল কার সঙ্গে বাইন্ড করলো, অ্যান্ড্রোসার্ভিক্স, নট অ্যাক্টোসার্ভিক্স এবং ভ্যাজাইনা। কেন আসতেছি, তোমাকে তো অলরেডি অ্যানাটমিতে পড়ে আসছো, তারপরও বলবো এখানে, এই জন্য বলবো যে তারা বাইন্ড করলো, বাইন্ড করে তারা সেলের ভিতরে প্রবেশ করলো, করে তারা চলে যাবে একবারে। প্রথমে ইনফেকশন 1 ঘন্টার মধ্যে ইনফেকশন হলো, তাই তো? তারপর 3rd ডে থেকে সাব এপিডাল স্পেস চলে গেল। এখানে আসবে কি তোমার হলো ফ্যাগোসাইটিক সেল, কি নিউট্রোফিল আসবে এবং তাকে ইনগাল্প করবে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করবে। কিন্তু নিউট্রোফিল মারা যাবে না, বরং নিউট্রোফিল মারা যাবে, ব্যাকটেরিয়া মারা যাবে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তখন হলো কি মাইক্রো অ্যাক্সেস তৈরি হলো এবং তোমার সিস্ট তৈরি হলো, এবং এই মাইক্রো অ্যাক্সেস এবং সিস্ট যখন রাপচার হবে, তখন তোমার এই তোমার ডিসচার্জ বাইর হবে। এই দেখো, এবং এই ডিসচার্জের সঙ্গে দেখো হাজার হাজার লাখ লাখ অর্গানিজম বাইর হচ্ছে এর ডিসচার্জ। এগুলো কি বুঝতে পারছো তো? তাহলে এখানে দেখো সেক্সুয়াল কন্ট্যাক্টের মধ্যে এই যে এন্ট্রি, এখানে প্রবেশ করলো, তাই তো? করে মেলের ক্ষেত্রে কি ইউরেথ্রার সঙ্গে বাইন্ড করলো, আর ফিমেলের ক্ষেত্রে অ্যান্ড্রোসাইটের সঙ্গে বাইন্ড করলো উইথ দ্য হেল্প অফ পাইলাই, তাই তো? এবং 1 ঘন্টার মধ্যে সেখানে ইনফেকশন হলো। তারপরে কি 3rd ডেতে তারা সেলের ভিতরে চলে গেল, সাব এপিডাল স্পেসে চলে গেল। সাব এপিডাল স্পেসে যখন চলে গেল, তখন আমাদের সেনাবাহিনী এই প্যারাসাইটিক নিউট্রোফিল আসবে এবং তাদেরকে ইনগাল্প করবে
কিন্তু নিউট্রোফিল তাকে মারতে পারবে না। কি জন্য মারতে পারবে না অলরেডি আমি বলছি। তো যখনই মারতে পারলো না বরঞ্চ নিউট্রোফিলই সেখানে মারা যাবে। মারা গেলে কি হবে, নিউট্রোফিল সেখান থেকে মাইক্রো অ্যাবসেস তৈরি হবে, আবার পরে আবার তবে সিস্ট তৈরি হবে। এবং এই মাইক্রো অ্যাবসেস এবং সিস্ট যখন রাপচার হয়ে যাবে তখন তোমার পিরিয়ডিক ডিসচার্জ হবে। ঠিক আছে, এইটুকু বুঝলা তো? জি স্যার। এখন এই যে ডিসচার্জ যেটা হলো, ডিসচার্জটা কেমন? এই যে ইন কেস অফ মেল দেখো, প্রথম হলো তো ইউরেথ্রাইডে তো বাইন্ড করলো, তাহলে ওখানে ইউরেথ্রাইটিস, হ্যাঁ, এবং ইউরেথ্রাইটিস হওয়ার পরে ওখানে তোমার ডিসচার্জ কেমন হবে? ইয়েলো ক্রিম কালার পাস হবে, ইয়েলো কালার পাস হবে, হ্যাঁ, এবং হবে আর কি পেইনফুল ইউরিনেশন, প্রস্রাব করতে তার দ্বারা পড়া করবে, পেইনফুল। এরপরে ওইখান থেকে তারা রিপ্রোডাক্টিভ অর্গানের উপরের দিকে আরো চলে যাবে, সেটা তোমার এই যে এপিডিডাইমাইস পর্যন্ত চলে যাবে। প্রথম সেমিনার ভেসিকলকে অ্যাফেক্ট করবে, প্রোস্টেটকে অ্যাফেক্ট করবে, তারপর তোমার হলো ভাস ডিফারেন্সকে অ্যাফেক্ট করবে, করতে লাস্টে একবার এপিডিডাইমাইস এবং তোমার একবার টেস্টিস পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, তাহলে দেয়ার ইজ ইউজুয়ালি urethritis with yellow cream pus and painful urination. The process may extend to the epididymis. তারপরে যদি আনট্রিটেড যদি থাকে তখন কি হবে? তখন এই যে তোমার এই যে ইউরেথ্রাই ওখানে তোমার ফাইব্রোসিস হবে, আলটিমেটলি তোমার ইউরেথ্রাল স্ট্রিকচার ডেভেলপ করবে, এবং ইউরেথ্রাল স্ট্রিকচার যখন ডেভেলপ করবে তখন তোমার হবে তোমার স্টেরিলিটিও ডেভেলপ করতে পারে। আরেকটা হয় কি, এই যে এটা সিমটোমেটিক হলো, অনেক সময় অ্যাসিমটোমেটিকও থাকতে পারে। ইউরেথ্রাল ইনফেকশন ইন ম্যান ক্যান বি অ্যাসিমটোমেটিক। ফিমেলের ক্ষেত্রে কি হবে? এখানে অর্গানে প্রবেশ করবে কার সঙ্গে বাইন্ড করলো? অ্যান্ড্রোসার্ভিক্স, তাই তো? এবং অ্যান্ড্রোসার্ভিক্স থেকে তারা আবার ফিমেল জেনিটাল অর্গানের উপরে থেকে আদার অর্গানের দিকে চলে যাবে। অ্যান্ড্রোসার্ভিক্স থেকে চলে যেতে হবে তোমার ইউরেথ্রা দিয়ে চলে যাবে কোথায়? ওখানে তোমার সার্ভিক্সের সঙ্গে কোন আছে? হ্যাঁ, ফেলোপিয়ান টিউব আছে স্যার, মানে ইউটেরাসের সাথে স্যার। ইউটেরাসের ফেলোপিয়ান টিউব আছে, ওই ফেলোপিয়ান টিউবের মাধ্যমে ওখানে ইনফেকশন করবে, ওর সঙ্গে ওর মাধ্যমে চলে যাবে তোমার হলো একবারে আশেপাশের অর্গান, সেগুলোতে যাইতে পারবে। এবং এই সময় যে ডিসচার্জটা হবে এবং ইউরেথ্রা সেখানে যাবে, এবং এইখানে হবে মিউকোপুরুলেন্ট ডিসচার্জ, মিউকোপুরুলেন্ট ডিসচার্জ হবে, হ্যাঁ। তারপরে অ্যান্ড্রোসার্ভিক্স যখন অ্যাফেক্ট হলো তখন মিউকোপুরুলেন্ট ডিসচার্জ হলো। আবার এটা আবার যেতে পারে কোথায়? ইট মে প্রোগ্রেস টু দ্য ইউটেরাইন টিউবস কজিং সালফিনজাইটিস। ইউটেরাইন টিউবের আরেকটা নাম কি? ফ্যালোপিয়ান টিউব। সালফিনক্স, ওটা ওই জন্য সালফিনক্স থেকে ওখানে বলা হয় সালফিনজাইটিস। এবং যদি দীর্ঘদিন মনে করো কখনো ভালো হচ্ছে কখনো আবার ইনফেকশন হচ্ছে, আলটিমেটলি তখন ফাইব্রোসিস হয়, এবং ফাইব্রোসিস হয় তোমার ওই যে ইউটেরাইন টিউবটা অবলিটারেশন হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু তোমার হয় তখন এই 20% ক্ষেত্রে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে, আরেকটা হয় তোমার ইক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে। আর হয় কি, ক্রনিক গনোকল ইনফেকশন হতে পারে, অ্যাকুট থেকে ক্রনিক হতে পারে যদি ইফেক্টিভ ট্রিটমেন্ট না করা হয়। আর কিছু কিছু ক্ষেত্রে আবার এই ক্রনিক গনোকল ইউরেথারি যেটা সার্ভিসারি যেটা, এটা সাধারণত অ্যাসিমটোমেটিক থাকে। তাহলে এখানে আমরা প্যাথোজেনিসটা আবার তো ভালো করে পড়ি। তাহলে প্রথম ব্যাকটেরিয়া প্রবেশ করলো সেক্সুয়াল কন্ট্যাক্ট অথবা পারভার্টেড পার্সনের ক্ষেত্রে ওরাল সেক্স, এবং তোমার বাচ্চা নিয়ে হচ্ছে কার মাধ্যমে? ডিউরিং বার্থ, তাই তো? এরা তখন করলো কি, ভিতরে প্রবেশ করে ইনকেস মেলের ক্ষেত্রে কি হবে? ইউরেথ্রার সঙ্গে বাইন্ড করলো। ফিমেলের ক্ষেত্রে কি? অ্যান্ড্রোসার্ভিক্সের সঙ্গে বাইন্ড করলো, হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ পাইলাই করলো। তারপরে 1 ঘন্টার মধ্যে ইনফেকশন হয়ে গেল, তাই না? 1 ঘন্টার মধ্যে ইনফেকশন হয়ে তারপরে তার ইনফেকশন হলো, তারপরে তারা চলে গেল কোথায়? সাব এথেরিয়াল স্পেসে। ওখানে তখন তোমার নেগেটিভ আসবে, তাকে ইনগাল করবে কিন্তু তাকে মারতে পারবে না,
ডিউ টু তোমার পাইলাই আরো অনেক ফ্যাক্টর যেগুলো আছে মারতে পারলো না। উপরন্তু ডিউ টু মারা গেল, তখন তৈরি হলো তোমার মাইক্রো অ্যাক্সেস, ছোট ছোট অ্যাক্সেস তৈরি হবে, এবং কতগুলো মাইক্রো অ্যাক্সেস থাকে তোমার তৈরি হবে সিস তৈরি হবে, এবং এই সিস থেকে এবং এই মাইক্রো অ্যাক্সেস রাস্তা হয়ে গেলে তখন ডিসচার্জ, পিরিয়ডিক ডিসচার্জ হবে, ঠিক আছে। এবং এই ডিসচার্জ গুলো কেমন হয় ইন কেস অফ মেল, মেলের ক্ষেত্রে কি হয় যে মেলের ক্ষেত্রে প্রথম হলো ইউরোথাইটিস, তাই তো, এবং ডিসচার্জ কেমন ক্রিম কালার, ইয়েলো ক্রিম কালার পাস এবং পেইনফুল মিক্সেশন। এটাই আবার তোমার যাবে কোন পর্যন্ত, এই যে জেনিটাল অর্গান সবগুলোকে এফেক্ট করবে। তোমার প্রথমে তো ইউরোথাই হলো, তো সেখান থেকে তোমার যাবে হলো তোমার প্রোস্টেট, তারপর স্যালো, তারপরে তোমার হলো ফ্যালুপে, তোমার হলো ওই যে আর যে অর্গান গুলো আছে সবগুলো এফেক্ট করে। আমি epididymis ফিগারে দেখাচ্ছি, এগুলো সব এফেক্ট করলো। আবার যদি তোমার আনট্রিটেড থাকে, ঠিক মতো ট্রিটমেন্ট না হয়, তাহলে কি কখনো ভালো হবে, কখনো আবার কখনো ডিজ আবার হবে, আবার কখনো ভালো হবে, আলটিমেটলি ফাইব্রোসিস হয়, হইলে তোমার স্ট্রিকচার ডেভেলপ করতে পারে এবং তখন স্টেরিলিটি ডেভেলপ করতে পারে। আর মেনের ক্ষেত্রে সাধারণত অ্যাসিম্পটমিক বেশি থাকে, আর ফিমেলের ক্ষেত্রে হয় প্রথম তোমার অ্যান্ড্রোসার্ভিক্সে বাইন্ড করলো এবং ওখানে হলো অ্যান্ড্রোসার্ভিসাইটিস, এবং তখন যে ডিসচার্জটা হবে সেটা হবে কি তোমার হলো মিউকোপোডুলার ডিসচার্জ হবে। এটা বা তোমার উপরের দিকে চলে যাবে, ফ্যালোপিয়ান টিউবকে এফেক্ট করবে বা সালফি তখন সালফিনিটাইটিস, তারপরে এইভাবে এগুলো করবে। তাহলে প্যাথোলজি আমি আর এটা বলতে যাচ্ছি না, এটা ভালো করে পড়ে নেবা, ঠিক আছে। এটা প্যাথোলজি আরো ভালো করে বলবো। দেখো আমি এখন যদি তোমার এইটা যদি পড়ি, আগে আমরা জানি আগে হঠাৎ লেশন প্রডাক্ট বাই দা, এই যে সিমটমটা আগে দেখা নেই। ইন কেস অফ মেল ডিসচার্জ কেমন হয় কি বললাম, Sir, Yellow creamy. yellow and creamy ইয়েলো ক্রিমি এবং পেইনফুল মিক্সচারেশন হয়। এখানে দেখো ইয়েলো, এটা হচ্ছে এবং সয়েলিং হয়ে গেছে। তারপরে এইখানে দেখো তো, দেখো ভালো দেখা যাচ্ছে, এই দেখো তো এই যে ডিসচার্জ ইয়েলো ক্রিম কালার ডিসচার্জ হয়নি, জি স্যার। এবং এখানে সয়েলিং হয়ে গেছে, রেডনেস হয়ে গেছে। তারপরে এখানে প্রসাবের সময় কি পেইনফুল মিক্সচারেশন হয়, অনেকের মিক্সচারেশন হয় না। আবার অনেক ক্ষেত্রে কি কোনো সিমটমই নেই, অ্যাসিমটমেটিক। এইখানে দেখো ডিসচার্জটা আসছে। আবার মেল, ফিমেলও দেখো তো অ্যান্ড্রোসার্ভিক্স থেকে ডিসচার্জ, মিউকোপোডুলার ডিসচার্জ আসছে। হ্যাঁ, ঠিক আছে। স্পেকুলাম দিয়ে এটা দেখানো হয়েছে, এখানে মিউকোপোডুলার ডিসচার্জ চলে আসছে। বাচ্চা যদি হয় দেখো এই চোখকে এফেক্ট করবে, তখন আমরা বাচ্চাকে চোখে যদি এফেক্ট করে তখন বললাম না অপথালমিয়া নিওনেটরাম, যেহেতু নিওনেটকে এফেক্ট করতেছে তখন এই যে বলে অপথালমিয়া নিওনেটরাম, চোখ আলটিমেটলি ব্লাইন্ডনেস হয়। এখন দেখো লেশন, হঠাৎ লেশন প্রডিউসড বাই নাসার গনরি, ওটাকে আমরা ক্লিনিক্যাল ফিচারও বলতে পারি। এগুলো থরস্থ রাখতে হবে। মেনের ক্ষেত্রে হয় অ্যাকুট পুরুলেন্ট ইউরোথাইটিস, দীর্ঘদিন যদি থাকে সেটাকে বলবো ক্রনিক ইউরোথাইটিস। প্রথম হলো অ্যাকুট পুরুলেন্ট ইউরোথাইটিস, আর পরে বললাম কি ক্রনিক ইউরোথাইটিস। ক্রনিক পুরুলেন্ট বলি নাই কিন্তু, মাস্টার খেয়াল করছো, অ্যাকুট পুরুলেন্ট ইউরোথাইটিস এবং ক্রনিক ইউরোথাইটিস বললাম। কি যেন বললাম ক্রনিক ক্ষেত্রে ফাইব্রোসিস হয়ে যায় না, ক্রনিক ক্ষেত্রে তোমার সিমটম থাকেই না, ডিসচার্জ থাকে না, এই জন্য বলা হচ্ছে ক্রনিক ইউরোথাইটিস। অ্যাকুট পুরুলেন্ট ইউরোথাইটিস এবং ক্রনিক ইউরোথাইটিস। তারপরে প্রোস্টেট কে এফেক্ট করে প্রোস্টেটাইটিস, তারপরে যখন সেমিনাল ভেসিকল কে যখন এফেক্ট করে তখন সেমিনাল ভেসিকুলাইটিস, এপিডিডাইমিস কে যখন এফেক্ট করে তখন এপিডিডাইমাইটিস, টেস্টিস কে এফেক্ট করলে বলবো অর্কাইটিস, প্রোক্টাইটিস করতে পারে। তারপরে আনট্রিটেড ক্ষেত্রে কি ইউরোথাইটিস স্ট্রিকচার ডেভেলপ করতে পারে, এবং ইউরোথাইটিস স্ট্রিকচার ডেভেলপ করলে তোমার স্টেরিলিটি ডেভেলপ করবে। এখন এটা আমরা ফিগারে দেখি, দেখো
এটা মেল জেনিটাল ট্র্যাক্ট, তাই তো? তাহলে প্রথম তোমার ইউরেথ্রাই এফেক্ট করলো, তাই তাই না? এটা হলো ইউরেথ্রা। হ্যাঁ, এখানে ইউরেথ্রার সঙ্গে বাইন্ড করলে এখানে ইউরেথ্রাইটিস হলো, তখন ডিসচার্জটা কেমন হবে? হলো ক্রিম কালার পাস। তারপরে ইউরেথ্রা থেকে এরা তো চক্র থাকবে না, এরা তখন অ্যাসেন্ডিং ইনফেকশন করবে, উপরের দিকে চলে যাবে, গিয়ে তোমার যেটা ইউরেথ্রাতে চলে যাচ্ছে, গিয়ে উপরে প্রথম কি থাকবে? প্রথম পাবে কি? প্রোস্টেট। প্রোস্টেট। এই প্রোস্টেট গ্ল্যান্ডকে এফেক্ট করলো, তাহলে প্রোস্টেট, এটা কি বলবো? কি প্রোস্টেট গ্ল্যান্ড ইনফেকশন করলে কি বলবো? প্রোস্টেটাইটিস। 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 এর পাশে আর কি অর্গান আছে? সেমিনাল সেমিনাল ভেসিকল। ভেসিকল। ওকে এফেক্ট করলে বলবো সেমিনাল ভেসিকুলাইটিস। তারপরে এই যে এগুলো দ্বারা তোমার ভাস ডিফারেন্স এখানে করবে, এখানে সাধারণত ততটা হয় না, ইনফেকশন হয় না। এই যে তোমার টেস্টিসের কাছে তোমার আছে এপিডিডার্মিস, ভাস ডিফারেন্স এখানে শেষ হলো, এপিডিডার্মিস থাকে, তাই তো? একে ইনফেকশন করলো, একে করলে হবে এপিডিডাইমাইটিস। তারপরে কাছে আছে টেস্টিস, তখন বলবো অর্কাইটিস। অর্কাইটিস। এই কয়টা হলো তোমার ফিগার। এখন এটা হলো অ্যাকুট ক্ষেত্রে, তাই তো? ক্রনিক যখন হবে তখন তোমার সিমটম নাও থাকতে পারে, ক্রনিক ইউরেথ্রাইটিস হবে। আর যখন তোমার আনট্রিটেড ক্ষেত্রে কি হবে? এই যেখানে তোমার এই ইউরেথ্রা কখনো ইনফেকশন হবে, কখনো আবার ভালো হবে, আস্তে আলটিমেট ফাইব্রোসিস হয় এবং ইউরেথ্রাল স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। হ্যাঁ, এবং এই দেখো স্কার টিস্যু ফর্মেশন, এইটা দেখো স্কার টিস্যু ফর্মেশন করে দেখো একবারে স্ট্রিকচার ডেভেলপ করছে, তাই না? এবং আলটিমেটলি ডেভেলপ করে তোমার ইনফার্টিলিটিও ডেভেলপ করতে পারে। তাহলে এই ফিগারটা দেখে পড়িও, তাহলে খেয়াল থাকবে না? হঠাৎ লেশন। থাকবে স্যার। তারপরে এখন তোমার এখন ফিমেলের কি আছে করে দেখো। প্রথম তোমার এফেক্ট করলো অ্যান্ড্রোসার্ভিক্স, নট অ্যাক্টোসার্ভিক্স এন্ড ভ্যাজাইনা। অ্যাডাল্টে শুধু অ্যান্ড্রোসার্ভিক্সকে এফেক্ট করে, তাহলে তখন বলবো অ্যান্ড্রোসার্ভিসাইটিস। আবার এখানে দেখো আরেকটা বলতেছি, ইনফ্লামেশন তো ভালভা এন্ড ভ্যাজাইনা, এটাকে বলবো ভালভা ভ্যাজাইনাইটিস। কাকে বল, কার করে? অ্যাডাল্টে করবে? করবে না, শুধু চিলড্রেনদের করবে। ঠিক আছে? তারপরে যখন উপরের দিকে আরো চলে গেল, ওখানে কি থাকবে? সালফিংস, ইউটেরিন টিউব, ওখানে করলে সালফিনজাইটিস। তারপরে ওই যে পেলভিক অর্গানে ওগুলো আছে, সেখানে যদি ইনফেকশন করে তখন করবে পিআইডি। তারপরে তোমার ইউরেথ্রাল স্ট্রিকচার যদি ডেভেলপ করতে পারে তখন করবে তোমার স্টেরিলিটি। তাহলে এখানে আমরা দেখো তো আবার ফিমেল জেনিটালটাকে এখন দেখি আমরা। এটা তো ফিমেল জেনিটাল, তাই তো? এটা ভ্যাজাইনা। তারপরে হলো এই যে এটা হলো অ্যান্ড্রোসার্ভিক্স, তাই তো? সার্ভিক্সে কি ভিতরে ওটা হলো অ্যান্ড্রোসার্ভিক্স বা এটা হলো অ্যাক্টোসার্ভিক্স, তাই না? অ্যান্ড্রোসার্ভিক্স। তারপরে ইউটারাস, তারপরে এটা কি তোমার কি ইউটেরিন টিউব বা সালফিংস, আর এটা কি ওভারিন টিউব, এটা ওভারি, তাই তো? এখন দেখো এই যে ব্যাকটা প্রবেশ করলো, প্রথম ইনফেকশন করলো কোথায়? এই যে সার্ভিক্স, অ্যান্ড্রোসার্ভিক্স, এখানে করলো কি অ্যান্ড্রোসার্ভিসাইটিস। এবং এখানে বলো ইউরেথ্রাইটিস। ঠিক আছে, করলো। তারপরে এই ওরা যাবে কথা যেমন ইউটেরাস চলে গেল তোমার একবারে, সালফিংসে চলে গেল, ইউটেরিন টিউব, তখন করলো কি সালফিনজাইটিস, তাই তো? সালফিনজাইটিস। তারপরে তোমার হলো আশেপাশে তারপরে তোমার পেলভিক অর্গানে যেতে পারে, তখন করে পিআইডি। হ্যাঁ, আবার এখানে দেখো দীর্ঘদিন যদি আনট্রিটেড থাকে তখন তোমার এই যে তোমার একটা তো ইউরেথ্রা তোমার স্ট্রিকচার ডেভেলপ করতে পারে, পাশাপাশি এই ক্ষেত্রে তোমার এই যে ফ্যালোপিয়ান টিউব, সারফেক্স, এগুলো তোমার স্ট্রাকচার ডেভেলপ করতে পারে। করলে কি হবে? তোমার এই ওভারি থাকে, তোমার ওভারি থেকে এই যে ফিমেলের মাধ্যমে তোমার কিন্তু ওভাম যাচ্ছে, কিন্তু ওভামটা কিন্তু তোমার একবারে ইউটেরাস মধ্যে যেতে পারে না, কিন্তু স্পাম তো যাচ্ছে, গিয়ে তোমার অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হওয়ার চান্স থাকে। এই যে এটা দেখাচ্ছে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি। ঠিক আছে, এই হলো তোমার হলো
ফিমেল। আর নিউ বর্নের কি হতে পারে, নিউ বর্ন যখন ডেলিভারি হয়, যে মা যদি পজিটিভ হয়, যদি গনোরিয়া পজিটিভ, তাহলে সেখানে খেবে এখন কনজাংটিভাইটিস, ওটাকে বলবো হলো অপথালমিয়া নিওনেটারাম, ইনফেকশন ডিউরিং পাসেস থ্রু বার্থ ক্যানেল, এবং যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে ক্যান লিড টু ব্লাইন্ডনেস। নিউবর্ন। এখন আর কি হতে পারে, আদার লেশন, পারভার্টেড পার্সনের ক্ষেত্রে হবে কি, ওরাল সেক্সের মাধ্যমে হবে ফ্যারিঞ্জাইটিস এবং সর থ্রোট হতে পারে। ঠিক আছে। আবার এই ব্যাকটেরিয়া যদি ব্লাডে যায় তখন করবে কি, তখন ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া থেকে তোমার অনেক অর্গানে ছড়ে যায়, তখন বলবো ডিসেমিনেটেড গনোকোকাল ইনফেকশন। এবং ডিসেমিনেট কোথায় হয়, মেইনলি তোমার এই যে জয়েন্টে হয়, তখন বলবো আর্থ্রাইটিস, টেনোসাইনোভাইটিস এবং পাস্তুলস ইন স্কিন। এখানে পরীক্ষার কোশ্চেন কিন্তু অনেকভাবে আসে। একটা হলো তোমার যে ন্যাশের গনরি, হয়তো লেশন প্রডেড বাই ন্যাশের গনরি। আবার অনেক সময় যে জেনিটাল অর্গান ছাড়া আর কি কি তোমার হয়, এটাও তোমার কিন্তু পরীক্ষায় আসে কিন্তু। তাহলে তোমার জেনিটাল অর্গান ছাড়াও তোমার আর যেগুলো বললাম, ওই যে আর্থ্রাইটিস, টেনোসাইনোভাইটিস, পাস্তুল, সেগুলো বলতে হবে। প্রথম বলতে হবে যে ফ্যারিঞ্জাইটিস হতে পারে, ডিজিআই হয় তোমার ডিসেমিনেটেড গনোকাল ইনফেকশন হতে পারে ডিউ টু ব্যাকটেরিয়া। তারপরে তোমার হলো আর্থ্রাইটিস, টেনোসাইটিস, সেগুলো হতে পারে। নিউবর্নের হতে পারে কি অপথালমিয়া নিওনেটারাম। স্যার টেনোসাইনোভাইটিসটা কি জিনিস স্যার? এখন যদি অ্যানাটমি পড়ে আসে না স্যার, ওই টেন্ডনে স্যার ইয়া হলে ইনফ্লামেশন হয়। হ্যাঁ, সেটাই। জি স্যার। তারপরে এখন দেখো, এই যে এতক্ষণ বলা হলো ভেজাইনা বা অ্যাক্টোসার্ভিক্সকে এফেক্ট করে না, কেন করে না? অলরেডি তোমার এগুলো কিন্তু অ্যাপ্লাইড অ্যানাটমিতে পড়ে আসছো, করো নাই? এখানে বুঝতে গেলে তোমাকে লাইনিং এপিথেলিয়ামটা পড়তে হবে, বুঝতে হবে যে ভেজাইনা এবং অ্যাক্টোসার্ভিক্সের লাইনিং এপিথেলিয়াম কি, স্ট্রাটিফাইড Stratified epithelium. সার্টিফাইড কোয়ামাস এপিথেলিয়াম স্যার। স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। আর এন্ডোসার্ভিক্সের লাইনিং এপিথেলিয়ামটার নাম হলো কলামনার, সিলেটেড কলামনার এপিথেলিয়াল সেলস। এখন এই ন্যাশের গনরি ওনলি এফেক্ট করে সিলেটেড কলামনার এপিথেলিয়াল সেলস, নট ইনফেক্ট স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম সেল। যেহেতু ওই কলামনার এপিথেলিয়াল সেল থাকে তোমার কোথায়, এন্ডোসার্ভিক্সে, ওখানে। আর ভেজাইনা এবং ওখানে লাইনিং এর জন্য কি স্ট্রাটিফাইড এপিথেলিয়াম। ঠিক আছে, যার ফলে ইনফেকশন শুধুই তোমার হবে এন্ডোসার্ভিক্স। ন্যাশের গনরি ইনফেক্ট অনলি কলামনার সেলস, এটা বুঝলাম। They do not infect stratified squamous lining of vagina and ectocervix because it cannot penetrate through stratified squamous epithelium. পেনিট্রেট করতেই পারে না, এই জন্য ওখানে ইনফেকশন করবে না। ঠিক আছে, therefore circumcision as endocervix lined by columnar epithelium। বুঝছো তো? জি স্যার। লাইনিং epithelium। এখন আমরা ল্যাব ডায়াগনোস কিভাবে করব? ল্যাব ডায়াগনোস তোমার যে মোটামুটি একই ভাবে বলতে পারবা। প্রথম তো আমরা স্পেশাল কালেকশন করব, তাই তো? এবং বারবার যেটা বলি যে যেটা হলো ল্যাব প্রথম হলো কি স্পেশাল কালেকশন করি, তারপরে আমরা গাম স্টেনিং করি, তারপরে কি কালচার করি, তারপরে আমরা বায়োকেমিক্যাল টেস্ট করি এবং সেরোলজি টেস্ট করি। এই পাঁচটাই তো কয়েস নাকি? তাহলে কালেকশন আমরা করি, যেটা বলবো আমরা ডিফারেন্স আপন সাইট অফ ইনফেকশন। যদি মেল হয়, যদি একট ক্ষেত্রে হয় তাহলে কি ইউরেথাল সোয়াব দেবো। আর ক্রনিক ক্ষেত্রে কি হবে, তখন তো তোমার কোনো সিমটম থাকবে না, ডিসচার্জ থাকবে না, তাহলে কি করব? তখন আমরা প্রোস্টেট গ্ল্যান্ড থেকে নেবো। কিভাবে নেবো? এমনি প্রোস্টেটিক গ্ল্যান্ড থেকে ডিসচার্জ আসবে, তখন প্রোস্টেটিক মেসেজ দিয়ে তখন আসতে হয়। ঠিক আছে, শুধু এইটুকু খালি জানো, প্রোস্টেটিক ডিসচার্জ বাই মেসেজ। হ্যাঁ, ক্রনিক ক্ষেত্রে এলাম। মেলের ক্ষেত্রে কি নেবো?
অ্যান্ড্রো সার্ভিক্যাল সোয়াব নেব। কখনোই একটা সার্ভিস থেকে নেওয়া যাবে না, ভেদানা থেকে নেওয়া যাবে না, একবারে ভিতর থেকে নিতে হবে। ভিতর থেকে যদি না নাও তাহলে অর্গানিজম যতই তো ওই মনে করো কেউ তোমার মেডিসিন পড়তেছো বা স্কিন ভিডিও পড়তেছো, ওই তোমার আমাদের কাছে পাঠাই দিলা, আমরা ডায়াগনোস করতে পারবো না, কারণ ওখানে তোমার অর্গানিজম নাই। তো তুমি যদি ভেদানা থেকে নাও বা তুমি একটা সার্ভিস থেকে নাও, আমরা অর্গানিজম পাবোই না, আমরা তখন কি করবো, নেগেটিভ রেজাল্টে ছেড়ে দেবো, তাই না? এই জন্য কালেকশনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ডিফেন্স করে কিন্তু। ওই জন্য এটা পরীক্ষা অবশ্যই বলতে হবে অ্যান্ড্রো সার্ভিক্স থেকে নিতে হবে। অ্যান্ড্রো সার্ভিক্যাল সব নিলাম, আর যদি বাচ্চা যদি ইনফেক্ট হয় তাহলে কনজাক্টিভাল সব নেব, আর যদি প্রোক্টাইটিস যদি হয় তাহলে রেকটাল সব নেব, তাই তো? তাহলে রেকটামে ইনফেকশন হলে তখন বলবো প্রোক্টাইটিস, তাই তো? সেখান থেকে নেবো রেকটাল সব নেবো। আর যদি জয়েন্টকে যদি এফেক্ট করে, আর্থারাইটিস যদি হয়, সেক্ষেত্রে আমরা সাইনোভিয়াল ফ্লুইড দিতে পারি। আর সেরাম ফর সেরোলজি, তবে সেরাম ফর সেরোলজি বললাম, কিন্তু পরে আরো ঘটনা আছে, এটা খেয়াল রাখ, পরে বলবো। এখন নিলাম, নেওয়ার পরে এখন আমি কি করবো, এই যে এগুলো তো তোমার ফাস্টিডিয়াস অর্গানিজম, তাই তো? ফাস্টিডিয়াস অর্গানিজম অলরেডি বলছি যে তারা শরীরের ভিতরে থাকলেও ভালোই থাকবে, কিন্তু যখন শরীরের বাইরে যখন চলে আসবে শর্ট টাইমের মধ্যে তারা মারা যাবে। তাহলে শর্টে তোমার মনে করো এই যে ওয়ার্ডে কালেকশন করার পরে ল্যাবে চলে আসলো, আসতে তো সময় লাগবে। এই সময়ের মধ্যে কিন্তু এমনিতে যদি তুমি পাঠায় দাও, অর্গানিজম এমনিতে মারা যাবে, তখন আর পাবোই না। তখন একটা এই ট্রান্সপোর্ট মিডিয়া আছে, তুমি অলরেডি পড়ছো, ট্রান্সপোর্ট মিডিয়া কি হয়, মিডিয়া কাকে বলা হয়? এগুলো অর্গানিজম ট্রান্সপোর্ট করা হয়, এবং এই সময় অর্গানিজম কিন্তু কোনো তোমার কি গ্রো করবে না, শুধু তারা জীবিত থাকবে, তাই না? তাহলে এই যে তোমার হলো এই সিলেক্টিভ মিডিয়া, ইন্ডিকেটর মিডিয়া, ট্রান্সপোর্ট মিডিয়া, তারপর এনরিস্ট মিডিয়া, এগুলো পড়তে হবে। কিন্তু ট্রান্সপোর্ট মিডিয়া এখানে ব্যবহার করি স্টুয়ার্ট মিডিয়া, একে দিয়ে তাদের কালচার মিডিয়া ওখানে পাঠায় দাও, দেওয়ার পর তারপর আমরা করবো গ্রাম স্টেনিং করবো এবং কালচার করবো। গ্রাম স্টেনিং করলে কি পাবো, অলরেডি আগে বলা আছে যে ডিপ্লোকোকা পাবো, এবং ডিপ্লোকোকাটা কি থাকে, ইন্টারসেলুলার, এবং এটা কি গ্রাম নেগেটিভ, এবং এটা লোকেশন কোথায়, ইন্টারসেলুলার অথবা এক্সট্রাসেলুলার, মেইনলি ইন্টারসেলুলার থাকে। তবে ওই তোমার ওই যে যখন আমরা করি স্পেয়ারিং করা হয়, তখন সেলটা ভেঙে যায়, তখন সেলের বাইরেও থাকতে পারে, এই জন্য বলা হচ্ছে ইন্ট্রা অথবা এক্সট্রাসেলুলার ডিপ্লোকোকাই। গ্রাম নেগেটিভ অর্গানিজম এটা কি ইন্টারসেলুলার অর এক্সট্রাসেলুলার লোকেশন, এবং এটা হলো ডিপ্লোকোকাই। তাহলে গ্রাম নেগেটিভ ডিপ্লোকোকাই, আর থাকে কোথায়, ইন্টারসেলুলার, ইট মে বি এক্সট্রাসেলুলার, ঠিক আছে? আরেকটা স্টেনিং করতে পারি, ইমিউনোফ্লোরেসেন্ট স্টেনিং করতে পারি, এটা একটা স্পেশাল ধরনের ডাই, এবং সেখানে এটা হলে মোটামুটি ডায়াগনোস ভালো হয়। তবে এটা সব ক্ষেত্রেই করা হয় না, এটা সব ক্ষেত্রে করা যায় না, এটা ডিফারেন্স ল্যাবরেটরির সামনে করা হয়, কারণ ওই যে ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপি সব জায়গায় নাই, এগুলো দাম বেশি। হ্যাঁ, যাওয়ার সব জায়গায় করা না, ওই গ্রাম স্টেনটাই করা হয়। ফাইনাস কিভাবে দেখো তো, এই যে পার্সেল, এই যে এগুলো কিন্তু পার্সেল, স্পষ্ট বোঝা যাচ্ছে না, দেখো তো লোভ, হ্যাঁ, ডেড ভেল পাস না এগুলো, হ্যাঁ। আবার সেল দেখো, এই যে এই দেখো, এগুলো কি অর্গানিজম, এগুলো অর্গানিজম না? জি স্যার। এগুলো এক্সট্রাসেলুলার ডিপ্লোকোকাই, গ্রাম নেগেটিভ। আর ভিতরে কিছু আছে, দেখো তোমার ভিতরে কিছু আছে, এখানে এই যে ভিতরে এগুলো আছে, এই যে ভিতরে কম আছে, এই যে এগুলো এই ভিতরে থাকে, ইন্টারসেলুলার অথবা এক্সট্রাসেলুলার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা হলো ইমিউনোফ্লোরেসেন্স করা হয়, একটা ডাই ব্যবহার করা হয়, ইমিউনোফ্লোরেসেন্স স্টেনিং করা হয়, তখন আরোই ভালো ডায়াগনোস করা যায়। কিন্তু ওই বললাম যে কস্টলি বেশি, তো যার ফলে আমরা করি না, একটা মাইক্রোস্কোপের দাম অনেক বেশি, এগুলো একবারে রঙিন হয়ে যাবে, দেখো।
আর গ্রাম স্টেনিংটা অবশ্যই বলতে হবে, ঠিক আছে। তারপর আমার কালচার করবো কোথায়, চকোলেট মিডিয়াতে করতে পারি। তারপরে তোমার হলো মডিফাইড থিয়ার ম্যাটিন মিডিয়াতে করতে পারি, আরেকটা করতে পারি মডিফাইড নিউ ইয়র্ক সিটি মিডিয়া, এই তিনটাতে করতে পারি। তো চকোলেট মিডিয়া এখানে করা যায়। এখানে করলে কি হবে, এখানে করব ওই সব ক্ষেত্রেই যে অ্যাটমসফিয়ার টেম্পারেচার কত 37°C লাগবে, এবং রাখি কখন ওভারনাইট, তাই তো 24 আওয়ার্স রাখবো। এবং সেখানে লাগবে কি, অবশ্যই বললাম কি 5 to 10 ফার্স্ট ডে সরকারিজম, সেই এনভায়রনমেন্টে আমরা 5 to 10% কার্বন ডাইঅক্সাইড দিই। আমরা সাধারণত করি কি, এক ধরনের জার পাওয়া যায়, একটা স্টিলের জার পাওয়া যায় ছোট ছোট, ওর মধ্যে অর্গানিজম তোমার তোমার এই যে কালচার প্লেটে সলিড মিডিয়াতে তোমার ওই যে মানে অর্গানিজম ইনোকুলেট করে ওর মধ্যে তোমার ওই যে রাখি, রেখে ওখানে ক্যান্ডেল আছে না, মোমবাতি জ্বালিয়ে ওখানে রাখি। হ্যাঁ, ঠিক আছে, জ্বালিয়ে রাখি, ওই ক্যান্ডেল মুখটা বন্ধ করি। করলে হবে কি, এই ক্যান্ডেল জ্বলতেছে, জ্বললে হবে কি ওখানে তোমার অক্সিজেন যেগুলো আছে সেগুলো তোমার মারা যায়, অক্সিজেন গুলা তোমাকে ইউটিলাইজ করবে, এবং কার্বন ডাইঅক্সাইড বেশি, তখন পরিমাণ বেশি 5 to 10% কার্বন মোটামুটি হয়। তারপরে এটা তোমার যে রাখবো কোথায়, 37°C রাখবো এবং ইনকিউবেটরে রাখবো। তো এত কিছু তোমার জানার প্রয়োজন নাই। তাহলে ইন অ্যান অ্যাটমসফিয়ার কন্টেনিং 5 to 10% কার্বন ডাইঅক্সাইড, ক্যান্ডেল এক্সটেনশন জার যেটা বললাম at 37°C। তারপরে কলমারফোলজি হলো স্মল গ্রেইশ হোয়াইট, রেইসড গ্রে অর ট্রান্সপারেন্ট কলোনি হবে, সদয় গ্রে হতে পারে, স্বচ্ছ হতে পারে, এবং স্মল রেস্ট কলোনি হবে, ঠিক আছে। কলোনি মরফোলজি এটা দেখে দিলাম। তবে আচ্ছা, ব্লাড এগারে পরে আসতেছে মডিফাইড থিয়ারম্যাটিক মিডিয়া। মডিফাইড থিয়ারম্যাটিক মিডিয়া এটা হলো সিলেক্টিভ মিডিয়া। এই মিডিয়াটা কিছুই না, চকোলেট এগারের সঙ্গে অ্যান্টিবায়োটিক যোগ করা হয়, শুধু অ্যান্টিবায়োটিক, কয়েকটা অ্যান্টিবায়োটিক করা হয় বলতেছি আমি। এটা হলো সিলেক্টিভ মিডিয়া। অ্যান্টিবায়োটিক যোগ করা হয় কি জন্য, যে আমরা যেখান থেকে স্যাম্পল নিব সেখানে তোমার তো অন্য অর্গানিজম থাকে, তাহলে এটা সিলেক্টিভ মিডিয়া কখন বলা হয়, গতকালকে অলরেডি বলছি যে আমি ডিজায়ার যে অর্গানিজম সেটাই শুধু আমি গ্রোথ করতে দেবো, অন্যগুলো আমি গ্রোথ করতে দেবো না। কারণ তোমার এই যে ভেজায় না, ওখানে তো তোমার তো তোমার হলো কি বলে যে মেল জেনিটাল ট্রাক্ট, এগুলোতে কি হয়, অনেক তোমার নর্মাল ফ্লোরা থাকতে পারে, তাই তো। তো ওগুলোকে বাধা দেবে, এগুলো গ্রোথ হতে দেবে না। ইট ইজ সিলেক্টিভ মিডিয়া, কি যেন বলা আছে, দে পারমিট দ্য গ্রোথ অফ ন্যাশনাল বাউন্ডারি এন্ড ন্যাশনাল মেনিনজাইটিস, এই জন্য বলা হয় সিলেক্টিভ মিডিয়া ফর ন্যাশনাল বাউন্ডারি এন্ড ন্যাশনাল মেনিনজাইটিস, ঠিক আছে। ইনকিউবেশন আগের মতোই, অ্যাটমসফিয়ার containing 5 to 10% carbon dioxide at 37°C। কলোনি মরফোলজি আগের মতোই, স্মল রেস্ট গ্রে অর ট্রান্সপারেন্ট কলোনি এটা হবে। এখন এই যে কন্টামিনেশন যাতে না হয়, অ্যান্টিবায়োটিক আমরা কি দেই, ভ্যাঙ্কোমাইসিন দেই, কোয়ালেস্টিন দেই, অ্যাম্পোটেসিন বি দেই, এবং ট্রাইমেথোপ্রাইম দেই। ভ্যাঙ্কোমাইসিন দেওয়া হয় কি জন্য, টু ইনহিবিট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, কোয়ালেস্টিন দেওয়া হয় টু ইনহিবিট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, অ্যাম্পোটেসিন বি দেওয়া হয় টু ইনহিবিট ফাঙ্গাস, এবং ট্রাইমেথোপ্রাইম দেওয়া হয় টু ইনহিবিট প্রোটিন। এই অর্গানিজম গুলো এই অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এই সমস্ত অর্গানিজম অন্য অর্গানিজম যাতে গ্রোথ না করতে পারে। আর কি দিলাম, মডিফাইড নিউ ইয়র্ক সিটি মিডিয়া, ওটার সঙ্গে ওই তোমার মডিফাইড থিয়ারম্যাটিক মিডিয়ার সঙ্গে মিল আছে, এটাও সলিড মিডিয়ার সঙ্গে অ্যান্টিবায়োটিক করো। অ্যান্টিবায়োটিক এখানে ভ্যাঙ্কোমাইসিনের পরিবর্তে দেওয়া হয় এল লিঙ্কোমাইসিন, শুধু একটাই পার্থক্য। হ্যাঁ, এখন এখানে আমি অনেক কিছুই বললাম, তোমার এই অ্যান্টিবায়োটিক কি কি দেওয়া হয় তোমাদের জন্য পড়তে হবে না, লিখতেও হবে না, ঠিক আছে, এগুলো আমরা ধরিও না। শুধু তোমার যে ওই তাহলে বলতে হবে মডিফাইড থিয়ারম্যাটিক মিডিয়া, এটা অবশ্য পরীক্ষা আসে, রিটেনে মনে আসে,
এখন তোমার দেখে নিও, তো যদি রিটেনে তোমার লিখতে হয় তাহলে হয়তো পড়বা, আর না হলে পড়বা না। আরেকটা বললাম কি, সলিড এগার মিটার বললাম তাই তো, কিন্তু ব্লাড এগার আমরা কালচার করলাম না কেন? ব্লাড এগারে তারা অর্গানিজম গ্রো করে না। কেন করে না? ব্লাড এগারে কিছু ফ্যাটি অ্যাসিড থাকে এবং টক্সিক ট্রেস মেটাল থাকে, এগুলো তোমার ওই অর্গানিজমকে গ্রোথ হতে দেবে না, বাধা দেবে, ঠিক আছে? যা বলে ব্লাড এগার মিটার তারা গ্রো করবে না। আর সলিড এগার মিটারতে কি হয়, এই যে ব্লাড এগার কি, ব্লাড এগার মিটার কাকে, সলিড এগার মিটার কাকে বলা হয়? এটা হলো হিটেড হিটেড ব্লাড blood এগার। যখন আমরা হিট করি 80 ডিগ্রি সেলসিয়াস আমরা হিট করি, হিট করলে হয় কি, তখন এই তোমার এই যে ফ্যাটি অ্যাসিড আছে, টক্সিক ট্রেস মেটাল, এগুলো কিন্তু তোমার ডিস্ট্রয় হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? এই যে সলিড এগার মিটারতে গ্রো করবে, কিন্তু ব্লাড এগার মিটারতে গ্রো করবে না। এটা মনে হয় তোমার পরীক্ষায় এই টেনে আসে মনে হয়, সম্ভবত দেখে নিও একটু। তাহলে আমরা আবার পড়ি তাহলে ল্যাব ডায়াগনোস। তাহলে প্রথম আমরা স্যাম্পল কালেকশন করলাম, ইট ইজ এ মেল। একট ক্ষেত্রে নেব ইউরেথ্রাল সোয়াব, আর অনেক ক্ষেত্রে নেব যেহেতু সিমটম থাকে না, প্রোস্টেট থেকে আমরা নেব, প্রোস্টেট মেসেজ দিয়ে মোস্টরি ডিসচার্জ দেব। ফিমেলের ক্ষেত্রে কি নেব আমরা? অ্যান্ড্রোসার্ভিক্যাল সোয়াব নেব, তাই তো? অবশ্যই বলতে হবে অ্যান্ড্রোসার্ভিক্যাল। তারপরে বাচ্চাদের ক্ষেত্রে কি নেব? কনজাক্টিভাল সোয়াব। তারপরে যদি তোমার অন্য অর্গানে হয়, যেমন আর্থ্রাইটিস যদি হয়, সেক্ষেত্রে আমরা নেব সাইনোভিয়াল ফ্লুইড। এগুলো নিলাম, নিয়ে আমরা করবো কি গ্রাম স্টেনিং। তারপরে এটা ট্রান্সপোর্ট মিডিয়া কি স্টুয়ার্ট মিডিয়া, এর মাধ্যমে আমরা পাঠিয়ে দিলাম ল্যাবে। এটুকু না বললে হবে তোমাদের। এগুলো তোমার যে আমি সবসময় বলি যে তোমার পরীক্ষায় কোশ্চেন অ্যান্সার করবা, সেটা তোমাদের সময় দেখবা, সময় কতটা তোমার আছে, এবং তোমার ওই যে নাম্বার কত, নাম্বার কত, এটা দেখে তোমার সেই হিসাবে তোমার অ্যান্সার করবা, ঠিক আছে? কতটা লিখতে হবে তখন তোমরাই বুঝবা। তাহলে কলোনি ক্যারেক্টার কেমন আসবে? তাহলে স্টুয়ার্ট মিডিয়া হলো ট্রান্সপোর্ট মিডিয়া কলোনি। তারপরে আমরা করবো কি স্টেনিং করবো, গ্রাম স্টেনিং করতে পারি অথবা ইমিউনোফ্লোরেসেন্স স্টেন করতে পারি। গ্রাম স্টেনিং করলে আমরা পাবো কি, গ্রাম নেগেটিভ ডেভেলপ হয়, পজিশন আইদার ইন্টারসেলুলার হতে পারে বা এক্সট্রাসেলুলার হতে পারে, ঠিক আছে? আর ইমিউনোফ্লোরেসেন্স স্টেন করতে পারি, এটা বেটার ডায়াগনোসিস, এটা টেন্টেটিভ একটা ডায়াগনোসিস হয়, র্যাপিড এবং টেন্টেটিভ ডায়াগনোসিস হয়। এখানে তোমার ফিগারটা দেখো যে এগুলো ওই পাঁচ সেল, আর এগুলো তোমার হলো কক্ষায়, এই যে গোল 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 গোল, এগুলো গোল ঠিক বলবো না, কিডনি শেপড। হ্যাঁ, আর টেন্টেটিভ মানে কি? টেন্টেটিভ হলো যে টেন্টেটিভ, এটাও মানে কনফার্ম বলা যায় না, একটা প্রিজামটিভ আর কি, একটা ধারণা করা যায়, একটা মানে হ্যাঁ এটা। তারপরে দেখো কালচার করবো কোথায়? সলিড এগার মিডিয়া। আমরা ইনকাম করি কোথায়? 37 ডিগ্রি সেলসিয়াস লাগবে, আর যে অ্যাটমসফিয়ার সেখানে লাগবে যে ফার্স্টিডিয়াস অর্গানিজম হলেই 5 to 10% কার্বন ডাইঅক্সাইড লাগবে। এই জিনিসটা বলবা। কলোনি হচ্ছে কি স্মল রেস্ট গ্রে অর ট্রান্সপারেন্ট কলোনি, সলিড এগার মিডিয়া। তারপরে মডিফাইড থিয়ারমেটিক মিডিয়া। মডিফাইড থিয়ারমেটিক এটা কি? এটাই হলো সিলেক্টিভ মিডিয়া ফর গ্রোথ অফ নাইসাইড গনোরি এবং নাইসাইড মেনিনজাইটিস। হ্যাঁ, এবং এখানে সলিড এগার সঙ্গে যদি অ্যান্টিবায়োটিক যোগ করা হয় তাহলে তোমার হলো মডিফাইড থিয়ারমেটিক মিডিয়া। এবং এটাও তোমার ওই যে আগের মতোই, ওই যে তোমার সলিড এগার মিডিয়ার মতোই সবগুলো ফলোমরফোলজি ইনকিউবেশন সব কিন্তু একই, কিন্তু আমি কিন্তু চেঞ্জ করি না কিন্তু, ঠিক আছে? একই রকম না। আর অ্যান্টিবায়োটিক পড়তে হবে কিনা আমি জানি না, তোমার আগে রিটেন কোশ্চেন দেখিও, যদি পড়তে হয় পড়িও, না হলে আমরা ভাইভাতে এগুলো আমরা ধরবো না। আর মনোবাট নিউ ইয়র্ক সিটি মিডিয়া ওই ভ্যাঙ্কোমাইসিনের পরিবর্তে এখানে করা হয় এল লিঙ্কোমাইসিন, এবং ওই আগের মতোই। তাহলে এইভাবে তোমরা পড়লো। এখন তোমার এই অর্গান গ্রো করলো, তাই তো? গ্রো করলে আমি এখন ওটাকে কনফার্ম ডায়াগনোস করবো। এখন আগের গুলো তো হলো একটা টেন্টেটিভ ডায়াগনোস হলো, মোটামুটি একটা প্রিজামটিভ হলো। এখন আমি কি যে কনফার্ম ডায়াগনোস করবো, ওই যে আগে ফিজিওলজি বলেছিলাম কোন কোন এনজাইম তৈরি করে, ক্যাটালাইজ টেস্ট ক্যাটালাইজ তৈরি করে এবং অক্সিজেন এনজাইম তৈরি করে, এই দুটো পজিটিভ।
আর একটা ফার্মেন্ট কাকে করবে, শুধু গ্লুকোজকে ফার্মেন্ট করবে তারা। এই তিনটা বললে হবে। আর ব্লাড এগার মিডিয়াতে গ্রো করে না, কেন? ওই সেখানে লিপিড এবং টক্সিক ট্রেস মেটাল থাকে, যা ফলে গ্রো করতে দেবে না। এই জন্য ওই জন্য বলা হয় এটা। এখন এই সেরোলজি বলতে চাইছিলাম না, serological test is not useful as diagnostic aid. করা যায় যেমন ইমিউনোব্লটিং, রেডিওইমিউনোসেন, এলাইজা, কিন্তু দিস টেস্ট আর নট ইউজফুল অ্যাজ ডায়াগনস্টিক এইড। ডায়াগনস্টিক তেমন ভ্যালু নাই। কেন নাই? এই জিনিসটা দেখো। serological test have limited diagnostic value because gonococcal antigenic heterogeneity. এই গণককাল অ্যান্টিজেন ওখানে কি আছে? পাইলাই, তাই না? আছে, পাইলাই আছে না? আউটার মেমব্রেন প্রোটিন আছে না? আছে তো? ওগুলো তো অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এগুলো হয় কি, রিপিটেড মিউটেশন হয়, বুঝছো? মিউটেশন হওয়ার পরে তোমার ওই যে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি হবে, যা ফলে এই জন্য এটা ডায়াগনস্টিকে হেল্পফুল করে না আমাদের। এই জন্য কোনো অ্যান্টিজেনিক হেটারোজেনিটি। আরেকটা ডিলে ইন ডেভেলপমেন্ট অফ অ্যান্টিবডিজ ইন অ্যাকুট ইনফেকশন। এখন ইনফেকশন আমরা চাইবো যে অ্যান্টিবডি তাড়াতাড়ি ডেভেলপ করুক, তাই তো? কিন্তু এক্ষেত্রে একটু সামান্য একটু দেরি হয়, এটা একটু খারাপ। আবার আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, হাই ব্যাকগ্রাউন্ড লেভেল অফ অ্যান্টিবডি ইন সেক্সুয়ালি অ্যাক্টিভ পপুলেশন। সেক্সুয়ালি অ্যাক্টিভ পপুলেশনের মধ্যে সাধারণত অ্যান্টিবডি থেকেই থাকে, যার এটা ভুল ডায়াগনোসিস হবে। এই ক্ষেত্রেও আমরা কিন্তু সেরোলজিক্যাল তোমার এই করা হয় না, টেস্ট করা হয় না গণকক্ষাসের ক্ষেত্রে। হ্যাঁ, গণকক্ষাসের ক্ষেত্রে সাধারণত ওই গ্রাম স্টেন এবং কালচারও সাধারণত করা হয় না, গ্রাম স্টেনটাই করা হয়। ঠিক আছে? সেরোলজিক্যাল টেস্ট হ্যাভ গণকক্ষাল অ্যান্টিজেনিক হেটারোজেনিটি। বিশেষ করে তোমার যে পাইলাই কতবার তোমার যে বড় ল্যান্সটা দেখবা, বা ছোট ল্যান্সটাই মানে আছে, দেখবা যে খালি অ্যান্টিজেনিক মানে মিউটেশন কতবার হয় দেখবা, তাহলেই বুঝবা। আমি এগুলো বলতে যাচ্ছি না, শুধু টার্মগুলো জানা রাখো। তাহলে অ্যান্টিজেনিক হেটারোজেনিটি, তারপর ডিলে ইন ডেভেলপমেন্ট অ্যান্টিবডি ইন অ্যাকুট কেস, আরেকটা হলো হাই ব্যাকগ্রাউন্ড লেভেল অ্যান্টিবডি ইন সেক্সুয়াল অ্যাক্টিভ পপুলেশন। এই জন্য এগুলো করা হয় না। এখন এই যে গণকল ইনফেকশন, এটা কিন্তু একবার হইলে আবার যে হবে না তা কিন্তু নয়, বারবার হবে, কিন্তু বারবার হওয়ার চান্স থাকে। একটা তো তোমার অলরেডি বলছো, তোমার যে অপশনে কমপ্লিমেন্ট যখন করেছিলাম, কমপ্লিমেন্ট ড্যামেজের জন্য কিন্তু ওখানে একটা পড়ছে, তাই না? ও ক্ষেত্রে হইতে পারে, ওগুলো ক্ষেত্রে তোমার জন্য হইতে পারে। আর রিপিটেড কেন হয়, এই যে এখানে দেখাচ্ছে, দেখো, এই যে আগে যেটা বলতে চাইছিলাম, as a result of antigenic change of pili and outer membrane protein of Neisseria gonorrhoeae, so host defense cannot recognize the gonorrhea. After the exposure to the organism, antibody produced, but that is not protective for further infection. তাহলে এই পাইলাই এবং আউটার মেমব্রেন প্রোটিন, এটা অ্যান্টিজেনিক চেঞ্জ হচ্ছে, বারবার মিউটেশনের চেঞ্জ হচ্ছে, যা ফলে এই যে আগে যে অর্গানিজম মানুষ প্রবেশ করলো তার বিপরীতে তো অ্যান্টিবডি তৈরি হবে, তাই তো? এবং মেমোরি সেল তৈরি হয়ে থাকবে, তাই না? কিন্তু যেহেতু সে মিউটেশন হয়ে গেছে অলরেডি, যা ফলে ওই অ্যান্টিবডি বা তোমার ওই যে মেমোরি সেল তৈরি হলেও, যেহেতু সে নতুন ভাবে আসছে, তাকে সে চিহ্নিত করতে পারবে না, চিনতেই পারবে না। ঠিক আছে? যা ফলে কিন্তু ওই অ্যান্টিবডি গণর ইনফেকশন বারবার হয়, এটা কিন্তু রিটেনে আসছে কিন্তু। হ্যাঁ, আবার একটা হলো যে অ্যান্টিবডি তৈরি হলো, যেহেতু অ্যান্টিজেনিক হেটারোজেনিসিটি, যার বিপরীতে অ্যান্টিবডি তৈরি হলো, যদি সে মানে অ্যান্টিবডির কাজ কি, যার বিপরীতে অ্যান্টিবডি তৈরি হবে তাকেই মারবে, তাই তো? কিন্তু একটু এখানে কি হয়েছে, অ্যান্টিবডি কি অর্গানিজম কি মিউটেশন হওয়াতে অন্য শেপ দিয়েছে, তখন আগের যে অ্যান্টিবডি তাকে মারতে পারবে না। এখানে একটু বলে নাই, আমাদের বিজয়ের মাসে আমাদের আসলে একটা কিন্তু ইয়ে ছিল, আসলে আমরা ওই যে ইয়ের জন্য তো নিতেই পারতেছে না, এখন এই যে করোনার জন্য। এবার নির্দেশনা ছিল যে
প্রতি সপ্তাহে একদিন করে তোমাদের এই যে স্বাধীনতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হুম, এগুলো নিয়ে কিন্তু ক্লাস নেওয়ার কথা ছিল, 10 মিনিট 15 মিনিট কি আধ ঘন্টা করে। কিন্তু আমরা তো এই সময় তো কুলাতে পারতেছি না, পাশাপাশি তোমার সবাই বাইরে আছো, এগুলো কারণেও নিতে পারতেছি না। এটা সব ডিপার্টমেন্টই নেওয়ার কথা, প্যাথোলজি, ফার্মাকোলজি, ওদের নেওয়ার কথা। তারপরে এই যে ফার্স্ট টার্ম, তোমার ফার্স্ট ফেজ, থার্ড ফেজ, সব মানে সব ডিপার্টমেন্টই নেওয়ার কথা, কিন্তু আমরা পারতেছি না। এবার এটা আমাদের ব্যর্থতা, এটাই বলতে পারি। তো এই যে এখানে একটু দেখে নেই, এই যে as a result of antigen sense of pili and outer membrane protein of natural boundary, so host defense cannot recognize that one of Christ. আমাদের মুক্তি বাহিনী কি করতো? মুক্তি বাহিনী অনেক সময় তো ডাইরেক্ট কি প্রথম দিকে কি করতো, ডাইরেক্ট কি সরাসরি যুদ্ধ করতো প্রথমে? না স্যার, সরাসরি করতো না স্যার। সরাসরি প্রথমে করতো না কিন্তু, গেরিলা যুদ্ধ করতো, তাই তো? জি স্যার। পরে অবশ্য ডাইরেক্টলি যুদ্ধ করলো। কিন্তু প্রথম দিকে প্রথম 9 মাস তো 8 মাস তো একবারে মানে করতো না। এখন ওই সময় তোমরা দেখবা অনেক সময় মুক্তিবাহিনী করতো কি, ছেলেরা কথা কি ওই বোরকা পরে মেয়ে সাজতো, ঠিক আছে? তোমার যন্ত্র, তোমার যে ইনস্ট্রুমেন্ট, রাইফেল বলো বা রাইফেল তো বলবো না, ছোটখাটো মানে অস্ত্র সব লুকানো থাকতো, বোরকার মধ্যে থাকলো। এখন যখন ওই যে ও হেঁটে যাচ্ছে, এখন ওই যে পাক হানাদার বাহিনী দাঁড়ায় কি, আমি তো ওগুলো ল্যাঙ্গুয়েজ পারি না, ওরা দাঁড়ায় থাকতো, তাই তো? তখন ওই যে আওরাত বলতো, ওরা মেয়েকে কি বলে, আওরাত না নাকি? তখন অরাত স্যার। আওরাত নাকি? অরাত। আওরাত। তো তখন ওরা করতো কি যে ওরা বুঝতে পারতো না, এ মনে করতো না যে এটা মুক্তি বাহিনী। তো ওই যে মুক্তি বাহিনী তখন মুক্তি বাহিনী যখন কাছে গেল, তখন ওরা অ্যাকশন শুরু করে দিল, একবারে কাছে গেলে সুযোগ মতো একবারে স্টেন গান বা বড় ফায়ারে শুরু করে দিল, মারেদের সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে গেল। তাহলে প্রথম কিন্তু সে কিন্তু ওই মুক্তিবাহিনী তার যে শেপটা চেঞ্জ করলো, যার ফলে ও কিন্তু বুঝতে পারলো না যে বা সে শত্রু না মিত্র, তাই না? বুঝতে পারলো না সে। তারপর সে কিন্তু সুযোগ মতো কিন্তু সে তাকে কিন্তু বসাই দিল, তাই তো? এটা বলা যায়। তাহলে এটা খেয়াল রাখো যে as a result of antigenic change of pili and outer membrane protein of natural boundary, so host defense cannot recognize the gun of Christ. যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে চিনতে পারতেছে না, যার ফলে সে বারবার ইনফেক্ট হচ্ছে। আরেকটা হলো যে অ্যান্টিবডি যেটা আগের স্ট্রেনের জন্য তৈরি হলো, সেটা ফার্দার যে মিউটেশন হলো তাকে প্রোটেকশন দিতে পারবে না। এই দুই কারণে আমার গণকলা ইনফেকশন বারবার হয়। তাহলে এই হলো গণহক্ষাই, ঠিক আছে? বুঝছো তো নাকি? জি স্যার। তাহলে স্যার মানে তাহলে স্যার গনোরিয়ার ট্রিটমেন্ট নাই? এই নাই কেন? তুমি তুমি স্যার এটা রিপিটেড ইনফেকশন হবে, কিন্তু ট্রিটমেন্ট তো হবেই স্যার। ট্রিটমেন্ট মানে অবশ্যই ইনফেকশনটা আবার তার ঘুরে আসতে পারে। হ্যাঁ, ইনফেকশন বারবার হবে, ট্রিটমেন্ট নাই কেন? ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট না থাকলে তো মানুষ মইরা আর হয়ে যেত স্যার। এটা কি তোমার ওই যে ইয়ের সময় পাইছো, ওই যে যখন ওই যে শরৎ, তোমার কি শরতের উপন্যাসগুলো পড়ো? তোমার কি খালি এই যে মেডিকেল বই পড়ো নাকি মাঝে মাঝে কি উপন্যাস এগুলো পড়ো? পড়ো কি? স্যার অনেকেই পড়ে স্যার। আরে অনেকই কেন, সবাই কি পড়তে হয়, বুঝছো? আমি সত্যি কথা, আমি যখন ছাত্র ছিলাম, আমি রাত জেগে মানে একটা উপন্যাস যখন পড়তাম, বুঝছো, জি স্যার। তখন ওই উপন্যাস শেষ না করে আমি উঠতাম না, কিন্তু শেষ হইলে আমার ওই যত রাত্রি হোক না কেন, আমি কিন্তু ওই যে মানে পড়বই, শেষ করে ওই যে মানে হাফ অংশটুকু পড়বো, আমার অত মজা পাইতাম না। এই যে ফুল পড়ে তারপরে আমি ঘুমাইতাম, এরকম কিন্তু করতাম। বিশেষ করে তোমার শুক্রবারে যখন ওই যে ইয়ে হয়তো না, ওই শুক্র ছুটির দিন, বৃহস্পতিবারে রাত্রে এই সেই মানে পড়তাম। তো এগুলো পড়তে হয়, শরতের ওই এগুলো পড়ো। আগে শরতের সময় কি হয়তো, এই যে কলেরা হয়তো, তাই না? কলেরা হয়তো না? জি স্যার। কলেরা, তারপরে প্লেগ, এগুলো কি হতো, গ্রাম নিশ্চিন্ন করতো। তখন কি চিকিৎসা ছিল?
মহামারী লেগে যাইতে স্যার একবারে, মহামারী লাগে যেত। করোনার মতো অবস্থা আর কি। করোনা তো এটা তো বলতে আমার এখন তো চিকিৎসা আসছে, জি স্যার। ডায়াগনোস হচ্ছে, তখন তো ডায়াগনোস হয়েছে না, তারপরে তোমার কি বলবো, তখন তো চিকিৎসা ছিল, ডায়াগনোস ছিল না, তাই না? তখন তখন মনে করো ওই যে কলেরা যখন হয়তো এক এক গ্রাম নিশ্চিন্ন করতো, হ্যাঁ, এবং ওই যে গ্রামে হয়তো সেই গ্রাম থেকে একবারে পালায় অন্য জায়গায় চলে যেত, তাই না? শরতের উপন্যাসগুলো তো ওই পড়লে তোমার আগের যে সিনারিও গুলো, আগেকার যুগের সিনারিও, এগুলো এই জন্য পড়তে হয়, বুঝছো? আগেকার সিনারিও কি ছিল, এখন কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এই যে ম্যান্ডেলিজম এগুলো হচ্ছে, বিবর্তন হচ্ছে আমাদের, এগুলো পড়তে হয়। এগুলো আগের সমাজ কেমন ছিল, এখন সমাজ কেমন হচ্ছে। আর আরেকটা বলবো যে এই যে শেখ মুজিবুর রহমান, এইগুলো জিনিস নিয়ে তোমরা কিন্তু পড়ো। আমরা যদিও ডাইরেক্টলি বলতে পারতেছি না, পড়তে পারতেছি না সময় জন্য। এখন আমি যদি এই যে তোমাদের এই যে সময় কিন্তু নিয়ে বেশি পড়াচ্ছে, এই যে যাতে তোমার যে আমি তো এমনি লেকচার ক্লাস হলে এক ঘন্টার মধ্যে আমি শেষ করতাম, কিন্তু এখানে আমি কি প্রায় 1.5 ঘন্টা আস্তে আস্তে পড়াচ্ছি তোমার, যাতে Yes, তোমরা sir. করতে পারো। আজকে 1 ঘন্টা 24 মিনিট প্রায় স্যার। হয়ে গেল। Yes, তো sir. যখন এইভাবে নিচ্ছি এখন, তো তোমরা এই যে বইগুলা একটু পড়েও এই তোমাকে এই যে এই বর্ষটা শেখ মুজিব বর্ষ, এটা এই সময়টা একটু পড়ে নিও, ঠিক আছে? জি স্যার। স্যার, এখন মনে করো একটা হয় কি, ইতিহাস জানতে হয়। ইতিহাস জানতে হয়। ইতিহাস না জানলে তুমি সঠিক তুমি তোমার দেশপ্রেম আসবে না। তো ইতিহাস না আসলে তুমি দেশপ্রেম তোমার আসবে না। দেশপ্রেম নিয়ে আসতে গেলে তোমাকে ইতিহাস জানতেই হবে। এবং এই আমার দেশটা কিভাবে স্বাধীন হলো, কিভাবে ওই যে পাকিস্তান হানাদার বাহিনী, পাকিস্তানি শাসকরা কিভাবে শোষিত করছে, সেই জিনিসগুলো আমরা না করি। হ্যাঁ, এই যে আমার খুব খারাপ লাগে, সত্যি কথা, অনেক পাকিস্তানি পাকিস্তানি দেখলে পাকিস্তান বলতে তারা মানে ফেনা ধরে। এবং এই খেলা, এই যে ক্রিকেট খেলা আছে না, দেখা যায় যে খেলা যখন পাকিস্তানে খেলা শুরু হয়ে গেল, তখন মানুষ পাগলের মতো হয়ে যায়। এগুলো কি, যে কান্ট্রি গুলো আমাদের এখন কাছে এখন পর্যন্ত তারা ক্ষমা চায়নি। তারা এই যে দীর্ঘ মনে করো সেই 72 সালে আমরা স্বাধীন হলাম, 71 সালে স্বাধীন হলাম, তারপর এতদিন পরও তারা আজ পর্যন্ত তারা সরকারি তারা ওই আমাদের ক্ষমা চাইল না। তারা যে আমাদেরকে যে মনে করো নিশ্চিন্ন করতে চাইছিল, ক্ষমা চাইল না। আর তাদেরকে আমরা সাপোর্ট করি খেলাধুলায়, কেন করি বাবা বলো তো তোমরা? এটা কি লজ্জা লাগে না? তারা সাপোর্ট করে, লজ্জা লাগে না? এবং আরো খারাপ লাগে, একই সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা হচ্ছে, এই অনেক রাজাকার এবং রাজাকারের সন্তানগুলো এই তোমার যে করে, ওই পাকিস্তানকে সাপোর্ট করে, বাংলাদেশকে সাপোর্ট করে না, বুঝছো? এগুলো তো আমার ঘৃণা হয়। এগুলো এগুলো কি বলবো, এগুলোকে বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এগুলো যা বলে, দেশকে ভালোবাসতে গেলে প্রথমে তোমাকে আমাদের বাংলাদেশে এই ইতিহাসটা জানতে হবে। আমরা সচেতন নাগরিক, আমাদের মাঝে আমরা তো অবশ্যই আমাদের যে মেডিকেল টার্ম পড়বো, কিন্তু মেডিকেল টার্মের পাশাপাশি আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুকে জানবো, এগুলো জানবো। এবং কাল থেকে তোমাদের আমি একটা কোশ্চেন আমি দেবো, ওই কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে দিবা, ঠিক আছে? কাল থেকে একটা কোশ্চেন দেবো, ওই মুক্তিযুদ্ধ রিলেটেড স্যার। হ্যাঁ, মুক্তিযুদ্ধ এবং এই যে বঙ্গবন্ধু বিষয় একটা করে উত্তর দেবো, সেদিন তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? জি স্যার। স্যার, হ্যাঁ স্যার ওই আমাদের প্রান্ত স্যার বললো স্যার আপনি কি স্যার ফোন দিছিলেন স্যার তাকে? স্যার কাকে? প্রান্তকে স্যার। না স্যার, ওই যে আমরা 20 জন যে স্যার, ওই 20 জনের মধ্যে ওই ফার্মাকোলজি। জি স্যার, ফার্মাকোলজি পরীক্ষা। আমি হ্যাঁ জিয়াউলকে ফোন দিয়েছিলাম। জি স্যার। তোমরা এখন শোনো, ও হ্যাঁ প্রান্তকে ফোন দিলাম, হ্যাঁ ওর প্রান্তর নাম জানি না তো, আমি প্রান্তকে ফোন দিলাম যে ওই যে কালকে দেখলাম যে নোটিশ যে তোমাদের পরীক্ষা। জি স্যার। তো আমি ফেস কাউন্টার আমাকে বললোই না, না বলে সে পরীক্ষা নোটিশ দিয়েছে। তো তখন প্রান্তকে বললাম তোমার পরীক্ষা এখন তোমাদের ক্লাস চলতেছে, তোমরা এখন ক্লাস করবে না পরীক্ষা দেবা? জি স্যার।
তো এখন একসঙ্গে ক্লাস করা এবং একসঙ্গে পরীক্ষা নেওয়া এটা টাফ কিন্তু তোমাদের জন্য। জি স্যার। তাহলে এখন কিসের পরীক্ষা এখন তোমরা ক্লাস করো, আগে তো জানো আগে, তারপরে তো পরীক্ষা নাকি? জি স্যার। স্যার তাহলে এখন তোমার না পরীক্ষা দিবে বুঝতে না। কি পরীক্ষা দিব স্যার? তাহলে এখন তোমরা করবা কি, তোমার ওই যাতে তারাও মন খারাপ না করে, ওই কালকে প্রান্তই ওই নিজেই সে ভালো বলেছে, বলবে স্যার আমরা অনেক জায়গায় মানে আছে নেটওয়ার্ক পাচ্ছে না, হ্যাঁ, যা হলে আমরা ওই পরীক্ষা দিতে পারবো। স্যার আমি তো নিজেই স্যার হচ্ছে নেটওয়ার্ক পাই না স্যার, ক্লাস করতে পারি না স্যার। তো ওই জিনিসটাই বলবো। আর পাশাপাশি আমি আমি বলছি যে যাতে না নেই, তারপর সে রাজি হয়েছে, রাজি না হয় উপায় নাই, কিসের পরীক্ষা এখন নেবে? স্যার ওইটা পরে স্যার এই বিষয়টা এভাবে বলছে যে আসলে পরীক্ষা না ঠিক, মানে হচ্ছে তোমরা পড়ার পরে হচ্ছে যেহেতু তোমাদের আইটেম বা কিছু নেওয়া হয় না, আবার স্যার আমরা ওই পরীক্ষার্থীও ছিলাম, এই জন্য আর কি স্যার মানে ওই বিষয়গুলা ওই দুইটা ভাগ করে নিয়ে নিলেন আর কি, আইটেমের মতোই হবে, মানে আর কি ওইটা। তারপর পড়তে হয় তো ওগুলো, ওই জি স্যার। অনেক কিছু ভাবে বোঝানো যায়, জি ওই স্যার। ওই ওই- ওইভাবে তোমরা রাজি হবে না। এবং এই যে এখন দেখা দেখি তোমার প্যাথোলজি সেও চাইবে কিন্তু, বুঝছো? জি স্যার। তোমরা ওই পরীক্ষা দিবা না, স্যার তোমরা তো পরীক্ষা দিবা না, টেক্সটফুলি তোমার ইয়ে চলবা। আগে ক্লাস শেষ হবে, তারপর তোমরা এখন ক্লাস করো আসলে তোমাদের জি স্যার। ক্লাস করো। আর তারপরে তোমাদের ওই যে ওই ইয়ে ছাড়ার ব্যাপারে, ওই যে পরীক্ষায় ফর্ম ফিল ব্যাপারে জি অন্য স্যার। জায়গায় যদি দেয়, তাহলে তোমাদেরও আমরা ছাড়া হবে। অলরেডি আমাদের সিদ্ধান্ত এটা তোমার বলছি তো। জি তো স্যার। অন্য জায়গায় পরীক্ষা দিবে, আর তোমরা পরীক্ষা দিতে পারবে না, তা তো হবে না। জি স্যার। সবাই দিতে পারলে তোমরাও দিতে পারবে। জি স্যার। জি স্যার, সেই ক্ষেত্রে তো তার টার্ম ক্লিয়ার বা ক্লিয়ার কোনো বিষয় না স্যার, না যেহেতু না আমরা ক্লাস করছি স্যার সব। না, আরে আমি তো ফেস করে তারপরে কে 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 আটকা দেখবো আমি। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। তো স্যার কালকে পড়বো না সেটা স্যার শনিবার স্যার, শনিবারে স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাই ওই কালকে জি মানে স্যার। এসে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার।